ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এরিকসন, সরি এরিকসন না, ফ্রয়েড। প্রথমে ফ্রয়েড করব, দেন আমরা তারপরে এরিকসন করব। বেশ। তো ফ্রয়েড আর এরিকসন এই দুটোই ভাইটাল থিওরি, যে দুটো আমাদের করানো বাকি ছিল নতুন ব্যাচে। পুরোনো ব্যাচে এগুলো হয়ে গেছে অনেক আগেই। তো দেখো, শুরু করা যাক আজকে তাহলে। প্রথম যে থিওরি রয়েছে ফ্রয়েডের। স্যার গেস্টাল তত্ত্ব কি করিয়েছেন? কোনটা? গেস্টাল তত্ত্ব গেস্টাল তত্ত্ব তোমাদের পুরোনো ব্যাচে হয়েছে, নতুন ব্যাচে এখনো হয়নি ওটা। ওটা করিয়ে দেবেন। ওটা নেক্সট দিন হবে। গেস্টাল তত্ত্ব, গেস্টাল তত্ত্ব আর 5E মডেল। বেশ। তো আজকে দেখো, আজকে আমাদের মনোসমীক্ষণ তত্ত্ব। তো এই যে লোকটিকে দেখতে পাচ্ছি আমরা, ইনি হলেন আমাদের সিগমুন্ড ফ্রয়েড। ঠিক আছে, তার ডাক নাম ফ্রয়েড, পুরো নাম সিগমুন্ড ফ্রয়েড। তো তিনি কি, তিনি একজন মনোচিকিৎসক ছিলেন। কি ছিলেন? মনোচিকিৎসক। অর্থাৎ পাগল মানুষদের তিনি চিকিৎসা করতেন। মনোচিকিৎসক। মনে রাখতে হবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফ্রয়েড যেটার উপর প্রথম তার তত্ত্ব প্রকাশ করেছিলেন সেটা ছিল লিবিডো। লিবিডোর জনক বলা হয় ফ্রয়েডকে। দ্বিতীয়ত, তিনি মনকে তিনটে পার্টের মধ্যে ভাগ করেছিলেন, অর্থাৎ মানুষের মনের শ্রেণী বিভাগ করেছিলেন তিনি। ঠিক আছে, কনসাস মাইন্ড, সাবকনসাস আর আনকনসাস, এই তিনটে ভাগে। আর মনের তিনটে শক্তির কথা তিনি বলেছিলেন, একটা ছিল ইদ, তারপরে ছিল ইগো, তারপরে ছিল সুপার ইগো। ঠিক আছে, এই তিনটে জিনিস আপাতত আমাদের মনে রাখতে হবে। তারপরে তার যে থিওরি রয়েছে এবং সেই থিওরির যে স্তরগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তাহলে এই যে ফ্রয়েড, এই সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। তো তিনি প্রথমত এমন মনোবিদ ছিলেন যিনি পাগল মানুষদের চিকিৎসা করতেন। তো তিনি তার এই যে টোটাল থিওরিটা তার এই লিবিডোর উপরে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে। লিবিডো কথার অর্থ কি? লিবিডো কথার অর্থ হচ্ছে যৌন আকাঙ্ক্ষা। ঠিক আছে, ফ্রয়েডের মতে কি না, প্রত্যেকটা শিশু এই লিবিডোকে নিয়ে জন্মায়, অর্থাৎ একদম শৈশব অবস্থা থেকেই এই লিবিডো কিন্তু প্রত্যেকটা শিশুর মধ্যে কার্যকর থাকে। সেটা কি রূপে থাকে না, যে কোনো সময় এই লিবিডো শরীরের বিভিন্ন অংশে অবস্থান করে তিনি বললেন। তিনি প্রথম স্টেজের নাম দিলেন ওরাল স্টেজ। তিনি কি বললেন যে এই লিবিডো যখন মুখের মধ্যে অবস্থান করে, তখন শিশুদের মধ্যে মুখ দ্বারা চিবিয়ে কোনো কিছুকে ভেঙে ফেলার, মুখ যা কিছু পাবে সেটাকে মুখের মধ্যে পুরে চিবোতে থাকার, এই ধরনের প্রতিক্রিয়াগুলো দেখা যায়। অর্থাৎ বাচ্চাদেরকে আমরা যেটা দেখতে পাই যে একদম যারা বাচ্চা, তারা যা কিছুই তুমি তাদেরকে দেবে তারা মুখে ভরে চিবোতে শুরু করে। তো এটাই হচ্ছে তাদের লিবিডোর ওরাল স্টেজ থাকে সেটা সে সময়, অর্থাৎ লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা সেটা তাদের মুখের মধ্যে অবস্থান করে। এবং তারা যা কিছু জিনিস পায় সেটাকে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে সেটা সেই লিবিডোর পরিতৃপ্তি ঘটায়। ঠিক আছে, এইভাবে তিনি বিভিন্ন স্টেজের কথা বলেছেন, পরে আমরা আস্তে আস্তে জানবো। তো ফ্রয়েডের এই যে টোটাল থিওরিটা সেটাই লিবিডোর উপরে বেস করে তৈরি। ঠিক আছে, দেখো প্রথমত যৌনতা বা সেক্সের কথাই ফ্রয়েড বলেছেন যে ফ্রয়েডের মতে মানুষের জীবনে প্রধান এবং মৌলিক চাহিদা শক্তি হলো যৌনতা। তার মতে দেহের যে কোনো অঙ্গ যা কার্যাবলী থেকে শারীরিক সুখ অনুভূতি দেখা যায় তাকেই বলা হয় যৌনতা। অর্থাৎ একটা বাচ্চা শিশুর মধ্যে যখন এই যৌনতা দেখা দিচ্ছে, তার শরীরের যে সমস্ত অঙ্গ রয়েছে, যেমন হাত, পা, মাথা, এই প্রত্যেকটা অঙ্গের নির্দিষ্ট কাজ রয়েছে, তাই না? হাতের মাধ্যমে কোনো কিছুকে সে গ্রিপ করতে পারছে, কোনো কিছু ধরতে পারছে। পায়ের দ্বারা সে ওয়াক করছে, হাঁটছে। ঠিক আছে, মাথার দ্বারা সে চিন্তা ভাবনা করছে। তো এই যে প্রত্যেকটা অঙ্গের যে নির্দিষ্ট কাজ রয়েছে, বাচ্চা বয়সে সেই শৈশবকালের একদম প্রথম দিকে, অর্থাৎ একটা শিশু যখন জন্মালো তখনই তো সে আর পায়ের কাজ কি হাঁটা, তো তখনই তো সে সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না, হাঁটতে শিখলো সে তার 18 মাস বয়সে। তো 18 মাস বয়সে যখন সে হাঁটতে শিখলো একটা বাচ্চা, সে নিরন্তর হেঁটে যাচ্ছে, বারবার সে হেঁটেই যাচ্ছে, হেঁটেই চলেছে। অর্থাৎ দেখবে এরকম হয় যে যখন তুমি ছোটবেলায় প্রথম সাইকেল চালানো শিখেছিলে, তখন বারংবার তুমি সাইকেল চালানোর জন্যই বেরিয়ে পড়তে সাইকেল নিয়ে। বা প্রথম যখন বাইক চালানো শিখলে, তুমি বারবার বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে, তাই না? মানে যে জিনিসটা নতুন শিখছে প্রত্যেকটা মানুষ, সেই জিনিসটা বারবার তার সেই কাজে অভ্যস্ত হতে সে ইচ্ছুক হয়। তো এই ক্ষেত্রে যখন এই পায়ের কাজ হচ্ছে ওয়াকিং বা হাঁটা। একটা শিশু জন্মের পরে সাথে সাথেই সে হাঁটতে পারছে না।
কিন্তু তার যখন বয়স হয়ে যাচ্ছে 18 মাস, অর্থাৎ যখন সে হাঁটতে শিখে যাচ্ছে, সেই টাইমে তার এই যে হাঁটার মাধ্যমে সে বারবার হাঁটছে, বারংবার হাঁটছে। এর আগে সে হামা টেনে টেনে যেত, হামাগুড়ি দিত, এখন আর সে হামাগুড়ি দিচ্ছে না, এখন সে বারংবার হাঁটছে। এই হাঁটার মাধ্যমে তার এই যে লিবিডো, সেই লিবিডোর পরিতৃপ্তি ঘটাচ্ছে। যখন সে কোনো কিছুকে ধরতে শেখে, মোটামুটি প্রায় 6 মাস বয়সে, যখন ফিটিং বোতলের মধ্যে দুধ দিয়ে খাওয়ানো হয় বাচ্চাদেরকে, বা কোনো খেলনা দেওয়া হয়, সেই খেলনা জিনিসকে বা ফিটিং বোতলকে সে ধরতে শেখে, চামচকে ধরতে শেখে, এই যে গ্রিপ যখন করতে শিখছে, তখন এই কোনো কিছুকে ধরার মাধ্যমে সে লিবিডোর পরিতৃপ্তি ঘটাচ্ছে। যখন চিন্তা ভাবনা করতে শিখলো, সক্রিয় চিন্তা ভাবনা, তখন কোনো সমস্যায় পড়লে তারা সেই মাথাকে কাজে লাগিয়ে চিন্তা ভাবনা করে তাদের লিবিডোর পরিতৃপ্তি ঘটাচ্ছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে যাদের যেটা কাজ, সেই কাজটা করার মাধ্যমে শিশুরা, সেই অঙ্গ দিয়ে সেই কাজ করার মাধ্যমে শিশুরা এক প্রকার তৃপ্তি পায়, যেটাকেই লিবিডো লিবিডো বা যৌনতার পরিতৃপ্তি বলেছেন ফ্রয়েড। ঠিক আছে, দেখো তিনি আরো বলেন যৌনতা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্রয়েডের এই যে থিওরি রয়েছে, সেই থিওরির আগে মনে করা হতো কি না, যখন বয়ঃসন্ধি আসছে বা অ্যাডোলেসেন্স আসছে, একমাত্র তখন থেকেই এই লিবিডোর পরিব্যক্তি শুরু হয় বলে মনে করা হতো, যে শৈশব অবস্থায় বা বাল্য অবস্থায় যৌনতা থাকে না। ঠিক এই কারণে এখান থেকে একটা প্রশ্ন হয়, মনে রাখবে, জীবনের সুপ্ত দশা বলা হয়, সুপ্ত দশা, সুপ্ত দশা বলা হয় বাল্যকালকে। ঠিক আছে, বাল্যকালকে। কিন্তু ফ্রয়েডের যে থিওরি সেটা এই কথাটিকে সমর্থন করে না। সুপ্ত দশা মানে কি, মানে বাল্যকাল, অর্থাৎ আমাদের 6 থেকে 11 বছর, এই সময়টাকে জীবনের সুপ্ত দশা বলা হচ্ছে। তার কারণ এই যে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো, সেগুলো এই টাইমে সুপ্ত অবস্থায় থাকে এবং বয়ঃসন্ধি কাল থেকে লিবিডো পরিব্যক্তি শুরু হয়। কিন্তু ফ্রয়েড কি বললেন, যে না, এরকম সুপ্ত দশা নয়, একদম শৈশব অর্থাৎ ইনফ্যান্সি স্টেজ থেকে, জন্ম থেকে 2 বছর, জন্মের পর থেকেই শিশুদের মধ্যে লিবিডো কিন্তু তৈরি হচ্ছে। সেটা যৌনতার মধ্যে না এলেও অন্যান্য দিক থেকে তাদের মধ্যে লিবিডো কিন্তু চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসটাই ফ্রয়েড তিনি বললেন, যে শুধুমাত্র এই যে যৌনতা বা লিবিডো, সেটা প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, জন্মের পর থেকে শিশুর মধ্যে যৌনতা বা সুখ অনুভূতির চাহিদা, সেটা দেখা যায়। একেই ফ্রয়েড শৈশবকালীন যৌনতা বলেছেন। ঠিক আছে, এবার দেখো তিনি এই যে লিবিডো বলতে যা বুঝিয়েছেন, এখানে তিনি লিবিডো বলতে, দেখো, শিশুর সহজাত আদিম প্রবৃত্তিগুলোকে এরস এবং থ্যানাটস নামক দুটো শক্তি দিয়ে ভাগ করেছেন তিনি। আমি লিবিডো তো বলে দিলাম, লিবিডোর কথা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা, অর্থাৎ মনের আশাকে তৃপ্তি করা। সেটা যে কোনোভাবে হতে পারে, কোনো জিনিস ভেঙে, খাতায় দাগ টেনে, কোনো জিনিস মুখে নিয়ে চিবিয়ে নষ্ট করে দিয়ে, এরকমভাবে বাচ্চারা যেগুলো করে থাকে। দেখো এখানে তিনি বললেন যে এই লিবিডোকে কন্ট্রোল করে কে, লিবিডোকে কন্ট্রোল করছে দুজন, এই এরস, একজন হচ্ছে এরস আর একজন হচ্ছে থানটস। ঠিক আছে, এই এরস এবং থ্যানাটস এরা কি, দেখো, ফ্রয়েডের যে টোটাল থিওরিটা রয়েছে না, সেটা পুরোটাই অনেকে সম্পূর্ণ বাস্তব ভিত্তিহীন বলেছেন। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বিমূর্ত, যেটা অ্যাবস্ট্রাক্ট বলে থাকি আমরা, মানে না তুমি একটা মানুষের শরীরকে কাটলে না তুমি তার শরীরের ভিতরে হার্ট ফুসফুসের মতো লিবিডোকে দেখতে পাবে, না লিবিডোর ভিতরে এরস থ্যানাটসকে দেখতে পাবে। এই যে এরস থ্যানাটস, এরা হলেন দুইজন গ্রিক গ্রিক মাইথোলজির দুইজন ক্যারেক্টার। ঠিক আছে, আমাদের যেমন হিন্দুতে রয়েছে না রাম লক্ষ্মণ, মহাভারতে রয়েছে শ্রীকৃষ্ণ, এরকম যে মাইথোলজিক্যাল যা কিছু রয়েছে, সেরকম গ্রিক মাইথোলজি দুজন ক্যারেক্টার হচ্ছে এরস এবং থ্যানাটস। এরা মূলত একজন হচ্ছে কি, একজন হচ্ছেন দেবতা, একজন হচ্ছেন ডেভিল বা দৈত্য। ঠিক আছে, তো সেইখান থেকে সেই দুটো নাম থেকে ফ্রয়েড এই লিবিডো দুটো শক্তির নামকরণ করেছেন। একটাকে তিনি বলেছেন এরস, একটাকে তিনি বলেছেন থ্যানাটস। দেখো, তো এই থ্যানাটস দুটি প্রধান ভাগে তিনি ভাগ করেছেন, এরস আর থ্যানাটস। তিনি কি বলছেন তাহলে, এই যে এরস এবং থ্যানাটস, এই দুটো আমাদের লিবিডোকে কন্ট্রোল করছে। ঠিক আছে, এরস, এই এরসকে বাংলায় বলা হয় কি, মনে রাখবে, প্রাণ শক্তি বলা হয় বাংলাতে। অর্থাৎ এই যে বললাম গ্রিক মাইথোলজির যে দেবতা, তার নাম ছিল এরস, অর্থাৎ তিনি ভালোর প্রতীক, তিনি গুড ইন নেচার। ঠিক আছে, মনে রাখবে, এরস হচ্ছে গুড ইন নেচার। অর্থাৎ ধরো তোমার মধ্যেই দুটো গুণ থাকে, তাই না, দুটো গুণ থাকে তোমার মধ্যেই, যে তুমি ধরো আরশোলাকে খুব ভয় পাও। তুমি কাকে ভয় পাও, আরশোলাকে খুব ভয় পাও। এবার হঠাৎ করে তুমি তোমার ঘরের সামনে রাত্রেবেলা পড়া করছো, সেই টাইমে পড়ার টেবিলের কাছে একটা আরশোলা চলে এলো। তুমি কি করলে, তোমার হাতে একটা বই ছিল, বইয়ে করে একদম চাপ দিয়ে মেরে ফেললে আরশোলাটাকে, যেহেতু তুমি ভয় পাও।
তুমি এটা করলে। ঠিক ওই তুমিই আবার কুকুরের ছানাকে খুব ভালোবাসো, তো যখন একটা কুকুরের বাচ্চাকে রাস্তায় দেখতে পেলে তুমি তাকে বিস্কিট খাওয়ালে, আদর করলে, কোলে নিলে। ঠিক আছে, দেখো দুটো শক্তিই তোমার মধ্যে কাজ করলো। প্রথমে তুমি যখন আরশোলাকে মেরে ফেললে, সেই জায়গায় তোমার মন এই থ্যানাটস দ্বারা নিয়ন্ত্রিত হলো, অর্থাৎ খারাপকারী শক্তি। ঠিক আছে, ব্যাড ইন নেচার। আর যখন তুমি ওই যে কুকুরের ছানাকে আদর করলে, কুকুরের ছানাকে কোলে নিলে, এই যে একটা প্রাণের প্রতি ভালোবাসা তুমি দেখালে, সেটাই প্রাণ শক্তি বা গুড ইন নেচার, যেটাকে এরস বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে এরসও থাকে, আবার থ্যানাটসও থাকে। ঠিক আছে, দেখো এরস বা প্রাণ শক্তিকে লিবিডো বলা হয়। এই লিবিডোর লক্ষ্য হলো যৌন তৃপ্তির মধ্যে দিয়ে সুখ অনুভূতি লাভ করা। লিবিডো যদি স্বাভাবিক পথে অগ্রসর হয় অর্থাৎ প্রত্যাশিত পথে যৌন চাহিদার তৃপ্তি ঘটায়, সেক্ষেত্রে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকে, অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব স্বাভাবিক হয়। কিন্তু যদি কোনো কারণে এই লিবিডো সঠিকভাবে যদি বহিঃপ্রকাশ হতে না পারে, যে কোনো কারণে শৈশব থেকে আমৃত্যু, তাহলে সেই ব্যক্তি কিন্তু পাগল হয়ে যায়। এটা ফ্রয়েড বললেন। দেখো, ব্যক্তির মধ্যে অস্বাভাবিকতা তখনই দেখা যায় যখন লিবিডো অন্যভাবে তৃপ্ত হয়, যেমন নিজেকে অস্বাভাবিক ভালোবাসা। এখানে আছে নার্সিসিজম। নার্সিসিজমের ধারণা কি? না, নিজেকেই নিজের প্রচণ্ড ভালো লাগা, এই ধারণাটাকে নার্সিসিজম বলা হয় মনোবিজ্ঞানের ভাষায়। এটাকে মনে রাখবে। এবার দেখো, যৌন মানসিক বিকাশের যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো কে দিয়েছেন? প্রত্যেকটা স্তর ফ্রয়েড দিয়েছেন। মনে রাখবে, ফ্রয়েড তার থিওরিতে যৌন মানসিক স্তরকে মানুষের জীবনে 4টে ভাগে ভাগ করেছেন লিবিডোর অবস্থান অনুযায়ী। ঠিক আছে, প্রথম হচ্ছে ওরাল স্টেজ। এই টাইমে লিবিডো কোথায় অবস্থান করবে? মুখে অবস্থান করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পায়ু পর্যায়, অ্যানাল স্টেজ। এই সময় লিবিডো পায়ুদেশে অবস্থান করবে। নেক্সট হচ্ছে লৈঙ্গিক পর্যায়, যে টাইমে লিবিডো লিঙ্গে অবস্থান করে। এবং প্রসূতিকাল, লেটেন্ট পিরিয়ড, এই সময়তে কিন্তু লিবিডো কি হয়? লিবিডো প্রায় সুপ্ত অবস্থায় থেকে থাকে। আচ্ছা, দেখো এবার এর সময়সীমাগুলো এবং বৈশিষ্ট্যগুলো আমাদের দেখতে হবে। তাহলে মনে রাখবে ফ্রয়েডের স্টেজগুলো কি কি, ইংরেজি নামগুলো মনে রাখবে। তিনি লিবিডোর অবস্থান অনুযায়ী মানুষের মনকে বা জীবনকে 4টে স্টেজে ভাগ করেছেন: ওরাল, অ্যানাল, ফ্যালিক, লেটেন্ট। ঠিক আছে, ওরাল, অ্যানাল, ফ্যালিক, লেটেন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, প্রথম পর্যায়ে আসি আমরা, ওরাল পর্যায়, বা যেটাকে আমরা মৌখিক পর্যায় বলছি, মৌখিক পর্যায় বা ওরাল স্টেজ। দেখো, এই স্তরটি জন্মের সময় থেকে 1 বছর, তো সময়সীমাটা মনে রাখবে, জন্ম থেকে 1 বছর হচ্ছে এই স্টেজের সময়সীমা। এই বয়সের বাচ্চাদেরকে দেখবে তুমি যাই কিছু দেবে তারা কিন্তু মুখে ভরে চিবোতে শুরু করে, তাই না? তো অনেকে বলে থাকে যে তাদের নতুন নতুন দাঁত বের হয়, যে কারণে তারা এরকম কিন্তু করে থাকে। তা কিন্তু নয়। ফ্রয়েডের মতে কি না, ফ্রয়েডের থিওরিটাই যে সম্পূর্ণ 100% অ্যাকিউরেট তা কিন্তু নয়। প্রচুর যুক্তি দিয়ে সেগুলোকে খণ্ডন করা যায়, এবং অনেকে খণ্ডন করেছেন। এবার ফ্রয়েড যেটা বলতে চেয়েছেন সেই মতো কি না, এই টাইমে লিবিডো বাচ্চাদের মুখে অবস্থান করে, এবং সেই কারণে তারা যে কোনো জিনিসকে চিবিয়ে সেই লিবিডোর পরিতৃপ্তি ঘটাতে চায়। ঠিক আছে, দেখো, এই স্তরটি জন্মের সময় থেকে 1 বছর পর্যন্ত থাকে। ফ্রয়েডের তত্ত্ব অনুসারে এই সময় শিশু একবারে প্রথম অবস্থায় কোনো জিনিস চুষে ইন্দ্রিয়জাত সুখ লাভ করে, এরপরে কামড়ে বা চিবিয়ে সে সুখ পায়। প্রথম বছরে শিশু মুখে ইন্দ্রিয় সুখ লাভ করে। শিশু খুব কম বা খুব বেশি চোষার সুযোগ পেলে মুখেতেই লিবিডোর সংবন্ধন বা ফিক্সেশন ঘটে। ঠিক আছে, পরবর্তীকালে তার মধ্যে ওরাল বিহেভিয়ার প্রাধান্য পায়। এর ফলে অনেক সময় ধূমপানের প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। মানে কি, যে কোনো একটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার এই বয়সে মুখের মধ্যে লিবিডো অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটা ছোট বাচ্চা যে কোনো জিনিসকে চুষতে চিবোতে চায়। এবার কি হলো না, কারোর একটা বাবা মা সে বারবার যখনই বাচ্চা কোনো কিছুকে দেখবে, অনেক বাচ্চাকে বাড়ি থেকে চোষা কাঠি কিনে দেওয়া হয়। চোষা কাঠি এরকম দেখতে হয়, কাঠের। ঠিক আছে, এরকম এই কাঠের এরকম হয়, সেটা বাচ্চারা নিয়ে এরকম ভাবে চুষতে থাকে, খেলা করতে থাকে সেগুলোকে নিয়ে। হ্যাঁ, তো এই ধরনের প্যারেন্টসরা যে ধরনের কাজ করছেন সেটা ঠিক। এবার ধরো, কোনো একজন মা বাবা তার বাচ্চা যখনই কোনো কিছু নিয়ে চুষছে বা চিবোতে শুরু করছে, সে বারবার সেটাই বাধা দিচ্ছে। ঠিক আছে, হয়তো সেই জিনিসটা কেড়ে নিচ্ছে বা মুখে হাত দেওয়াতে বারণ করছে। মানে এর ফলে কি হচ্ছে, এই যে ওরাল স্টেজ, এটা পুরোপুরিভাবে কিন্তু স্যাটিসফাই হলো না এই টাইমে। ঠিক আছে, এর ফলে কি ঘটলো? এর ফলে তার এই যে ওরাল অ্যাক্টিভিটি বা ওরাল যে লিবিডো, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। এবার ফ্রয়েড কি বলছেন না, ওই ধরনের শিশুরা যখন বড় হবে, তখন তাদের মধ্যে ওই ওরাল স্টেজটা সম্পূর্ণ শেষ না হওয়ার কারণে তারা গুটকা চিবোনো, খৈনি চিবোনো, বা অন্যান্য মাদকজাত দ্রব্য যেগুলো চিবিয়ে চিবিয়ে মুখের শান্তি মেলে বলে তারা মনে করে, সেই সব জিনিসের প্রতি তারা আসক্ত হয়ে যায়।
ঠিক আছে। আর যাদের মধ্যে এই এই যে চুষা চিবানো এই জিনিসটা এই 0 থেকে 1 বছরের মধ্যে প্যারেন্টসরা কোনো রকম বাধা না দেয়, ঠিকঠাকভাবে লিবিডো সন্তুষ্ট হয় মুখের মধ্যে, তাদের মধ্যে এই ধরনের জিনিসগুলো পরবর্তীকালে এই যে গুটকা এই সমস্ত কিছু চেবানো এই সমস্ত জিনিসগুলো পরবর্তীকালে দেখা যায় না। ঠিক আছে। দ্বিতীয় স্টেজ হচ্ছে পায়ু পর্যায় বা অ্যানাল স্টেজ। তো এই সময় পায়ু দেশে কিন্তু লিবিডো অবস্থান করছে। দেখো এই স্তরটি হলো শিশুর 1 থেকে 3 বছর, অর্থাৎ 1 বছর থেকে 3 বছর হচ্ছে এই স্টেজের সময়কাল। এই সময় টয়লেট ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে। দেখো নিষিদ্ধ আচরণ ত্যাগ করার শিক্ষা দেওয়া হয়ে থাকে এই সময়। পায়ু পর্যায়ে প্রথম দিকে মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রেখে শিশুরা আনন্দ পায়। ঠিক আছে। মানে এই সময়তে তাদের টয়লেট ট্রেনিং হয়ে গেছে। অর্থাৎ একদম বাচ্চারা সেই সময় একদম যখন বাচ্চা থাকে জন্মের পর, তখন তারা তো বলতে পারে না যে টয়লেট যাব বা টয়লেট পেয়েছে এরকম, তারা বিছানার মধ্যেই ঘুমের মধ্যে টয়লেট করে ফেলে, একদম বাচ্চাদের কথা বলছি। তো সেই টাইমে কিন্তু পায়ু পর্যায়ে আসে না। পায়ু পর্যায়ে আসে যখন তাদের টয়লেট ট্রেনিং হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা নিজেরা টয়লেট যেতে পারে, নিজেরা টয়লেট করে আসতে পারে। ঠিক আছে। সেই টাইমে কি হচ্ছে না, প্রথম প্রথম তারা নিয়মিত টয়লেট যায়, কিন্তু তারপরে এই টয়লেট একটা দীর্ঘদিন পর পর তারা যেতে থাকে, অর্থাৎ প্রত্যেক দিন টয়লেট না গিয়ে তারা 2 দিন 3 দিন অন্তর অন্তর টয়লেট যাচ্ছে। এবং এই সময় যেহেতু লিবিডো পায়ু পর্যায়ে অবস্থান করছে, তো ফ্রয়েড কি বলছেন না, এই যে শিশুরা 2-3 দিন ধরে যে বজ্র পদার্থ শরীরে সেটা শরীরের মধ্যে জমিয়ে রাখছে, এবং 2-3 দিন পর তারা যখন টয়লেট যাচ্ছে, টয়লেট করার মাধ্যমে তারা এক প্রকারের তৃপ্তি বা সুখ লাভ করছে। ঠিক আছে। এইটাই হচ্ছে পায়ু পর্যায়। দেখো পায়ু পর্যায়ের প্রথম দিকে মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রাখে বাচ্চারা, এটাতেই তারা আনন্দ পায়। প্রথমটিতে সংবন্ধন ঘটলে উচ্ছৃঙ্খল হয়, অর্থাৎ এটা বলছি আমি, এবং দ্বিতীয় সংবন্ধন ঘটলে অত্যাধিক আত্মনিয়ন্ত্রণ হয়। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা, ফ্রয়েড কি বলছেন এখান থেকে, এই অ্যানাল স্টেজ থেকে তিনি ব্যক্তিত্বের দিকে চলে গেছেন। দেখো তিনি কি বললেন যে যে সমস্ত বাচ্চারা প্রত্যেক দিন টয়লেট করে নিজে থেকে, কাউকে বলতে হয় না বারবার, নিজে থেকে তারা প্রত্যেক দিন টয়লেট করে, এই 1 থেকে 3 বছরের বাচ্চারা, তারা কেমন হয়, তারা বড় হয়ে বেহিসেবি লেভিস টাইপের হয়ে থাকে। অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে, যে কোনো জিনিস প্রচুর পরিমাণে অপচয় করে, এই ধরনের ব্যক্তিত্ব তাদের মধ্যে হয়। আর যে সমস্ত বাচ্চারা এই রকমভাবে তাদের লিবিডো সংবন্ধন ঘটায়, অর্থাৎ 2 দিন 3 দিন পর পর টয়লেট যায় এবং টয়লেট গিয়ে নিজেদেরকে আনন্দ দেয়, তো সেই সমস্ত বাচ্চারা বড় হওয়ার পর কি হচ্ছে না, অত্যাধিক কৃপণ স্বভাবের হয়ে থাকে। ঠিক আছে। কৃপণ স্বভাবের হয়ে থাকে, তাদের যে কোনো জিনিসের ওপর আত্মনিয়ন্ত্রণ থাকে, সব কিছুকে জমিয়ে রাখতে, সেভ করতে তাদের মধ্যে এই ধরনের ধারণা বড় হয়ে তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে। তো এই যে এখান থেকে একটা প্রশ্ন আছে, মনে রাখবে, এই যে আত্মরতি বা নার্সিসিজম, এটা দেখা যায় কোন স্তরে, যদি প্রশ্ন আসে মনে রাখবে 0 থেকে 2 বছর, কোনো কোনো জায়গায় 3ও থাকে, অর্থাৎ সরাসরি তোমরা জেনে রাখবে শৈশবকালে কিন্তু নার্সিসিজম বা আত্মরতি দেখা যায়। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে কোন স্তরকে আত্মরতির স্তর বলা হয়, মনে রাখবে শৈশবকালকে আত্মরতির স্তর বলা হয়। এরপরে আসছে লৈঙ্গিক পর্যায়। দেখো ফ্যালিক স্টেজ যেটাকে বলা হচ্ছে, তো এই স্তরটি হলো শিশুর 3 বছর থেকে 5 বছর পর্যন্ত। এই সময় শিশু জননেন্দ্রিয় সম্পর্কে তাদের আগ্রহ বোধ করে, তবে যৌবনাগামের যৌন তৃপ্তির সঙ্গে এই স্তরের তুলনা করা যায় না। এই স্তরে অহংকে ছেড়ে ছেলেরা মায়ের প্রতি এবং মেয়েরা বাবার প্রতি আসক্ত হয়। মনে রাখবে 2 প্রকারের কমপ্লেক্স এই সময় তৈরি হয়, একটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে। তো এখান থেকে এইগুলো আশা করি মোটামুটি সবাই পড়েছো, আমরা আজকে আবারও আলোচনা করব, মোটামুটি সবাই জানো জিনিসটা কি। তো অডিপাস কমপ্লেক্স, এখান থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোন স্তরে দেখা যায়, তো বা কোন স্টেজে দেখা যায়, মনে রাখবে ফ্যালিক স্টেজের মধ্যে কিন্তু অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায় লৈঙ্গিক পর্যায় বা ফ্যালিক স্টেজের মধ্যে। ঠিক আছে। তো দেখো অডিপাস কমপ্লেক্স কি না, ফ্রয়েড বলছেন যে এই বয়সে, অর্থাৎ লৈঙ্গিক পর্যায়ে যখন আসছে, অর্থাৎ যখন বাচ্চাদের বয়স 3 থেকে 5 বছর হচ্ছে, সেই টাইমে ছেলেরা বাবার থেকে মায়েদের প্রতি বেশি আকৃষ্ট হয়, এই জিনিসটাকে অডিপাস কমপ্লেক্স বলা হচ্ছে। আর মেয়েরা মায়ের থেকে বাবার প্রতি বেশি আকৃষ্ট হয়, এই জিনিসটাকে তিনি ইলেকট্রা কমপ্লেক্স বলছেন। ঠিক আছে। তো এইটাই হচ্ছে লৈঙ্গিক পর্যায় বা ফ্যালিক স্টেজের বৈশিষ্ট্য। এই সময়তে লিবিডো অবশ্যই আমাদের জননেন্দ্রিয়ের মধ্যে কিন্তু, সেক্স অর্গানের মধ্যে কিন্তু অবস্থান করে থাকবে।
দেখো ক্রমে শিশুরা শিক্ষা, মা বাবার অনুশাসন, সামাজিক বাধা নিষেধের দ্বারা এই সময় থেকে তার অধিসত্তা গঠিত হয়। অর্থাৎ প্রথম দিকে এই ধরনের চিন্তাভাবনা থাকে, আসক্তি এক প্রকার থাকে প্যারেন্টসের উপরে, তারপরে আস্তে আস্তে তারা সামাজিক হয় এবং এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক কেটে যায়। তারপরে দেখো প্রসূতিকাল বা লেটেন্ট পিরিয়ড যেটা রয়েছে একদম শেষ স্তর। দেখো 6 বছর বয়স থেকে কৈশোরকালের আগে পর্যন্ত আমরা জানি অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালে লিবিডো পুনরায় জেগে ওঠে, এবং তার আগের যে স্টেজটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে প্রসূতিকাল বা লেটেন্ট পিরিয়ড। মানে ওই একদম বয়ঃসন্ধিকালে ঢোকার 1-2 বছর আগের সময়টা। ঠিক আছে, 6 বছর থেকে কৈশোরকাল মানে মোটামুটি 6 থেকে 12 বছর, এই সময়টাকেই বোঝানো হচ্ছে। 13 থেকে আমাদের টিন এজ শুরু হচ্ছে, তাই না? দেখো এই স্তরের অন্তর্গত ফ্রয়েডের মতে এই স্তরে ব্যক্তিসত্তার বিকাশ গুরুত্বপূর্ণ নয়। এই সময়ে তার চারপাশের জগৎ সম্বন্ধে সে জ্ঞান লাভ করে। যৌনতা এই সময় অবদমিত থাকে। ঠিক এই জায়গাটি এই সময় কি হচ্ছে, যৌনতা সুপ্ত থাকে। কোন বয়সে? 6 থেকে 12। আর এই 6 থেকে 12কে কি কাল বলা হচ্ছে? বাল্যকাল বলা হচ্ছে, তাই না? তো এখান থেকেই প্রশ্নটা হয় যে যৌনতার সুপ্ত দশা বলা হয় কোন সময়কে? মনে রাখবে বাল্যকালকে। ঠিক আছে। এরপরে আসি এরস আর থ্যানাটস সম্পর্কে। দেখো এরস, এটা তোমাদের বললাম তখন যে ফ্রয়েডের মতে সাধারণ যে জৈবিক শক্তি থেকে প্রেষণা সৃষ্টি হয়, এই সাধারণ জৈবিক শক্তিকে এরস বলা হচ্ছে। এটা সৃজনাত্মক, ধ্বংসাত্মক দুই ধরনের হয়ে থাকে। এই যে সৃজনাত্মকটা সেটার নাম হচ্ছে এরস, আর যে ধ্বংসাত্মক এটার নাম হচ্ছে থ্যানাটস। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে যে সমস্ত সৃজনাত্মক শক্তিগুলো রয়েছে এই প্রাণ শক্তির অন্তর্ভুক্ত রয়েছে এরসের। মানে ধরো তুমি কোনো একটা জিনিস তৈরি করছো, কোনো ছবি আঁকছো, কোনো কবিতা লিখছো, কোনো একটা হাতের কাজ করছো, কোনো ক্রাফটের কাজ করছো, যে কোনো জিনিস যেটাই তুমি নতুন কিছু তৈরি করছো, সৃজনশীলতা রয়েছে, নতুন কোনো জিনিস তৈরি হওয়ার ব্যাপার রয়েছে, সেই ধরনের কাজগুলো তোমার এরস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর তুমি যখন কোনো একটা সুন্দর তৈরি কারোর কাজ তুমি ভেঙে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার থ্যানাটস এই শক্তিটা কাজ করছে। ঠিক আছে, ফ্রয়েড এই যে থ্যানাটস, এটার বাংলা নাম হচ্ছে মারণ শক্তি, এটাকে ধ্বংসাত্মক শক্তি তিনি বলেছেন। ঠিক আছে, যার মধ্যে থাকে অপরকে হত্যা করার প্রবণতা, অপরকে ঘৃণা করা, নিজেকে হত্যা করা, ঠিক আছে, কোনো জিনিসকে ভেঙে ফেলা, ধ্বংস করা, এই সমস্ত জিনিসগুলো মারণ শক্তির মধ্যে থাকে। এই প্রশ্নটা বারবার রিপিট হয় ফ্রয়েডের থিওরি থেকে। আত্মরতি দেখা যায় কোন সময়? অ্যান্সার মনে রাখবে, শৈশবকালে কিন্তু আত্মরতি বা নার্সিসিজম দেখা যায়। ওকে। নেক্সট দেখো আমাদের এই জায়গাটা একটু জানতে হবে, এরোজেনাস জোন। এরোজেনাস জোন বলতে কি বোঝানো হচ্ছে? এরোজেনাস জোন বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো মানুষের মেল এবং ফিমেল তাদের এরোজেনাস জোন আলাদা আলাদা রকমের হয়। অর্থাৎ শরীরের যে সমস্ত জায়গায় জীবনের বিভিন্ন সময়ে লিবিডোগুলো অবস্থান করে সেই সমস্ত জায়গাগুলোকে এরোজেনাস জোন বলা হচ্ছে। অর্থাৎ চিন্তা করো যে লিবিডো নামের একটা মানুষ রয়েছে, সেই পৃথিবীর যে যে দেশে সারা জীবন ঘুরে বেড়াচ্ছে সেই দেশগুলোকে এরোজেনাস জোন বলা হচ্ছে। সেরকম দেখো ফ্রয়েডের মতে শিশুদের শৈশব অবস্থা থেকেই প্রবল এক যৌন অনুভূতি থাকে। এই যৌন অনুভূতি শিশুর বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নানা সময় নানা দিকে অগ্রসর হয়। তিনি বলেছেন এই যৌন অনুভূতি বা লিবিডো প্রথমে মুখে থাকে, যেটাকে আমরা পড়লাম ওরাল স্টেজ, তারপরে আসে অ্যানাল স্টেজ, এটা পায়ুতে, তারপর আসে লিঙ্গে ফ্যালিক স্টেজ, তারপরে আসে আমাদের প্রসূতিকাল লেটেন্ট পিরিয়ড। ঠিক আছে, তো এইভাবে লিবিডো দেহের বিভিন্ন অংশে জীবনের বিভিন্ন সময়ে কিন্তু অবস্থান করছে। যে 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 জায়গায় লিবিডোগুলো অবস্থান করে, যে যে জায়গায় যৌন আকাঙ্ক্ষাযুক্ত শরীরের জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে এরোজেনাস জোন বলা হচ্ছে। ঠিক আছে, এই ডান দিকে দেখতে পাচ্ছ ছেলেদের এবং মেয়েদের প্রত্যেকের এরোজেনাস জোনগুলো ইন্ডিকেট করা রয়েছে। এবার দেখো তৃতীয় তিনি সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটার শ্রেণীবিভাগ করেছিলেন সেটা হচ্ছে মনের শ্রেণীবিভাগ করেছিলেন। এর আগে মন কি? মন হচ্ছে একটা বিমূর্ত ধারণা। আমরা জানি মনের কোনো শক্তি নেই বলে বিজ্ঞান মনে করে, কিন্তু মনের অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে। ঠিক আছে, তো এই মনকে আগে একটাই এরকম ভাবে কল্পনা করা হতো, কিন্তু আইসবার্গ থিওরি বলে একটা থিওরি রয়েছে ফ্রয়েডেরই আইসবার্গ থিওরি রয়েছে। আইসবার্গ মানে কি? যে বিশাল বড় কোনো বরফের পাহাড় যে সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে। ঠিক আছে, এটা ধরো সমুদ্রের জল, তো এরকম ভাবে বরফের পাহাড় নিচে রয়েছে এবং ওপরে এরকম ভাবে এটা হচ্ছে ভিজিবল। ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ, আর এটা আছে আন্ডার দ্য ওয়াটার। ঠিক আছে, তো এটা হচ্ছে সমুদ্র, যেমন সেই টাইটানিক মুভিতে দেখেছো সেই জিনিস। তো এটাই হচ্ছে আইসবার্গ থিওরি। না ফ্রয়েড কি বলছেন যে আমাদের মনটাও ঠিক এই আইসবার্গ থিওরি, তিনি ফ্রয়েডই দিয়েছিলেন আইসবার্গ থিওরি, এই ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই কথা। যে তিনি এই মনকে কি বলছেন, যে আমরা আমাদের মনটাকে যতটুকু বুঝতে পারি বা যতটুকু আছে বলে মনে করি তার থেকে নিচে অনেক আরো এর অনেক শ্রেণীবিভাগ রয়েছে।
যেমন আইসবার্গ, এই আইসবার্গের প্রধান একটা বৈশিষ্ট্য হলো যে তুমি সমুদ্রের উপর দিয়ে জাহাজ নিয়ে চললে, তুমি ধরো এইটুকু একটা সমুদ্র, এটা সমুদ্র, এর ওপরে এইটুকু একটা বরফের চাঙড় দেখতে পেলে, তুমি দেখে মনে করলে এ তো এইটুকু একটা ছোট্ট জিনিস, কিন্তু এর নিচে একটা বিশাল এরকম কিন্তু আইসবার্গ এর রয়েছে এরকম ভাবে। তুমি যখনই জাহাজ নিয়ে এটাকে এইটুকু মনে করে এর ওপর দিয়ে যেতে যাবে, ধাক্কা লেগে জাহাজ ডুবে যায়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আগেকার দিনেও হতো, এখনো অনেক সময় নাবিকদের হয়। তো ফ্রয়েড এইখান থেকেই তিনি বলেন যে আমাদের মনটাও ঠিক এরকম, যেটা আমরা ওপর থেকে দেখতে পাই বা ওপর থেকে যেটুকু আমরা বুঝতে পারি সেটুকু খুবই কম, এর নিচে আরও মনের একাধিক অসংখ্য শক্তি রয়েছে। ঠিক আছে, এটাই তার আইসবার্গ থিওরি। এবার তিনি মনকে কটা ভাগে ভাগ করলেন, তিনটে ভাগে কিন্তু তিনি মনকে ভাগ করলেন। কি কি? একটা হচ্ছে চেতন স্তর, কনসাস, একটা হচ্ছে অবচেতন সাবকনসাস, বা এটাকে প্রাকচেতন বা প্রি কনসাসও বলা হয়, আর একটা হচ্ছে অচেতন বা আনকনসাস। কনসাস মাইন্ড কোনটা না, কনসাস মাইন্ড হচ্ছে যে যে মনটা তোমার সক্রিয় অবস্থাতে রয়েছে, সক্রিয় অবস্থায়। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যা কিছু জিজ্ঞেস করা হবে তুমি ঝটাঝট বলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সক্রিয় অবস্থায়, মানে তোমরা এখন আমার ক্লাস শুনছো, তার মানে তোমাদের মনটা সক্রিয় অবস্থায় রয়েছে। অবচেতন মানে কি, যেটা অর্ধ সক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ যে সমস্ত তথ্য, যে সমস্ত জিনিসগুলো তোমাদের এখন সরাসরি মনে নেই, কিন্তু একটু চেষ্টা করলে আমরা মনে করতে পারবো। যে সমস্ত কোনো প্রশ্নের উত্তর এক্ষুনি জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তুমি বলতে পারবে না, কিন্তু একটু ভাবার পরে বলতে পারবে, সেই ধরনের জিনিসগুলো অবচেতন মনের অন্তর্গত। ঠিক আছে, আর অচেতন হচ্ছে কি একদম সুপ্ত, মানে অজ্ঞান হয়ে যাওয়া, চৈতন্য হারিয়ে যাওয়া, যে জিনিসটা সেরকম, মানে অচেতন হয়ে যাওয়া। অচেতন হয়ে গেলে বা অজ্ঞান হয়ে গেলে তোমার হাত কেটে গেলে, পা কেটে গেলেও তুমি বুঝতে পারবে না, ঠিক সেই সেরকম জিনিস এখানে অচেতন মানে। এই অচেতন মন হচ্ছে, এটা হচ্ছে সব থেকে মনের বড় অংশ, যেখানে কি হচ্ছে না এর বিভিন্ন পাওয়ার রয়েছে, কিন্তু সমস্ত মানুষ এই অচেতন মনের শক্তিগুলোকে কাজে লাগাতে পারে না। আনকনসাস মাইন্ডের মধ্যে যে সমস্ত জ্ঞানগুলো থাকে, সেই সমস্ত জ্ঞানগুলোকে আমরা কি বলি, ফরগেটিং বা ভুলে যাওয়া। ঠিক আছে, ফরগেট বা ভুলে যাওয়া, আমরা যে কোনো জিনিস যখন ভুলে যাই, হ্যাঁ তুমি চিন্তা করো যে সেই যে বাপুরাম সাপুড়ে বলে একটা ছড়া ছিল, মনে পড়ছে, প্রাইমারিতে পড়েছিলে? তো সেই ছড়াটা হয়তো একদমই মনে নেই কারোর। হ্যাঁ, বাপুরাম সাপুড়ে হয়তো যাদের মনে আছে, হয়তো দেখবে পিঁপড়ের বুদ্ধি বা এরকম কিছু একটা ছিল, সেই আরশোলা, আঠার কোটোয় আরশোলা পড়ে যাবে, এই জিনিসটা নিশ্চয়ই পড়েছো সবাই ছোটবেলায়। তো এই গল্পটার লেখককে তোমাকে জিজ্ঞেস করা হলো, তো কোনোভাবেই ধরো মনে আসছে না, তার মানে সেই তথ্যটা যেটা একটা সময়ে যখন তুমি সেই ক্লাস টুতে পড়তে তখন তোমার চেতন মনে ছিল, হ্যাঁ অনেক আগে, কিন্তু এখন আর সেটা কিন্তু চেতন মনে নেই, চেতন থেকে আস্তে আস্তে অবচেতনে গেছে, অবচেতন থেকে অচেতনে গেছে। অর্থাৎ এই যে পিঁপড়ের বুদ্ধি, সেই গল্পটার নামটাও আমি হয়তো ভুলও বলতে পারি, আমার ওইটুকুই মনে পড়ছে, সেই আরশোলা, আঠার কোটোয় আরশোলা পড়ে যাবে, তারপর পিঁপড়েরা নুড়ি বয়ে বয়ে একটা সাঁকোর মতো করে পিঁপড়েকে, আরশোলাকে খেয়ে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সেই গল্পটার লেখককে যখন জিজ্ঞেস করা হচ্ছে, আমরা কেউ এখন আর সেটাকে মনে করতে পারছি না। ঠিক আছে, তার মানে সেটা আস্তে আস্তে অচেতন স্তরের মধ্যে চলে গেছে। যে কোনো তথ্য, যে কোনো ডাটা যখন অচেতন স্তরের মধ্যে চলে যায়, সেই জিনিসটাকে আমরা আর মনে করতে পারি না, অর্থাৎ পুনরুদ্ধার করতে পারি না, মানে ডিলেট, পার্মানেন্ট ডিলেট হয়ে যায় সেটাকে। আর ধরো তুমি ক্লাস ফাইভে যখন পড়তে, সেই টাইমে যদি তোমাকে জিজ্ঞেস করা হতো, ক্লাস থ্রিতে তুমি পড়ে এসছো পিঁপড়ের বুদ্ধি, ওটার লেখককে, তো তখন তুমি হয়তো একটু ভেবে বলতে পারতে, মানে যখন তুমি ক্লাস টুয়ে পড়তে, তখন সেই এই লেখকের নাম সেটা ছিল তোমার সচেতন মনে, তখন কেউ জিজ্ঞেস করলেই তুমি ঝট করে বলে ফেলতে। যখন তুমি ক্লাস ফাইভে উঠলে, তখন আস্তে আস্তে চর্চার অভাবে সেটা মনের নিচের দিকে থিতিয়ে পড়লো। একটা গ্লাসের মধ্যে ধরো জল আছে, এই গ্লাসের মধ্যে কিছু ধুলো ছিটিয়ে দেবে প্রথমে, দেখবে প্রথমে সময়গুলোতে ধুলোগুলো উপরে ভাসতে থাকবে, একদিন পরে রেখে দেবে, নিচে নিচে সব থিতিয়ে পড়ে যাবে, তাই না, এরকমভাবে নিচে জমা হয়ে যাবে। ঠিক জ্ঞানও ঠিক আমাদের মনের মধ্যে এইভাবেই ফিল্টার হয়। যে জিনিসটা তুমি আজকে পড়ছো, সেটা যতক্ষণ রিভিশনের মধ্যে রাখবে, তোমার উপরে ভেসে থাকবে, চেতন মনে থাকবে, যখনই সেটা চর্চার বাইরে চলে যাবে, আস্তে আস্তে সেটা কিন্তু অচেতন মনের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে। দেখো, এই মনে তিনটে শক্তির কথা তিনি বলেছেন, এই যে চেতন, অবচেতন, অচেতন, এর মধ্যে তিনটে শক্তি হচ্ছে ঈদ, ইগো আর সুপার ইগো। এই তিনটে থেকে বহু প্রশ্ন হয়, খুব ভালো করে এইটা এবার দেখো। ঈদকে বাংলায় কি বলা হচ্ছে, ঈদকে বলা হচ্ছে ইদম, ইগোকে বাংলায় বলা হচ্ছে অহম, এবং সুপার ইগোকে বাংলাতে বলা হচ্ছে অধিসত্তা। ঠিক আছে, ইদম বা ঈদ কি, ইদম বা ঈদ, এটাকে ফ্রয়েড ডেভিলের সাথে তুলনা করেছেন, দানবের সাথে তুলনা করেছেন, মানে আমরা বুঝতে পারছি এই যে ঈদ, এর ক্যারেক্টার খুবই খারাপ। ঠিক আছে, ব্যাড ইন নেচার, মনে রাখবে, ঈদ হচ্ছে খারাপ। দেখো, এই ঈদ একমাত্র মনের শক্তি, যেটা জন্ম থেকে
জন্ম থেকে প্রত্যেকের মধ্যে থাকে, অর্থাৎ আমরা প্রত্যেকে এই ঈদকে নিয়ে জন্মগ্রহণ করি। ঠিক আছে, দেখো আমাদের আদিম যত কামনা বাসনা রয়েছে, অসামাজিক যে সমস্ত কামনা বাসনা ইচ্ছা রয়েছে, সেগুলোকে নিয়ে এই ঈদ গঠিত হয়। ঠিক আছে, দেখো প্রভৃতিগুলি অচেতন স্তরে ক্রিয়া অবস্থানে বর্তমানে এগুলি ক্রমাগত ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমাদের যে কোনো অসামাজিক ইচ্ছা চেতনা কাজকর্ম আদিম কামনা বাসনা এই সমস্তগুলোকে নিয়ে ঈদ গঠিত হয়, এবং ঈদ সবসময় আমাদের আচরণের মাধ্যমে ওই সব খারাপ অসামাজিক কাজগুলো ঘটানোর জন্য উসখুস করে। ঠিক আছে, এই ঈদকে নিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। দেখো অচেতন এই আদিম প্রবৃত্তিগুলোকেই ফ্রয়েড ইদম নাম দিয়েছেন। ইদম হলো জৈবিক শক্তির উৎস। ঠিক আছে, ইদম সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। মনে রাখবে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, কোন নীতি? ঠিক আছে, সুখ ভোগের নীতি দ্বারা ইদম পরিচালিত হয়। সুখ ভোগের নীতি অর্থাৎ কি না, যে কোনো ভাবে যে কোনো রকমে আত্মসুখ প্রাপ্তি কিন্তু ইদমের মূল কথা হয়ে দাঁড়ায় এখানে। ঠিক আছে, মানে তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে, ধরো কি বলবো, উদাহরণ হিসেবে বলতে গেলে ধরো দুর্ভিক্ষের সময় খাবারের বড্ড অভাব, সেখানে হেলিকপ্টার থেকে খাবার ফেলা হলো। সেই খাবারটা ধরো একজন মানুষের জন্যই পর্যাপ্ত, বা ধরো তোমার তোমার 5জন মানুষের জন্য পর্যাপ্ত। তো 100 জন মানুষ আছে সেখানে, সেই খাবারটা যে প্রথমে কুড়িয়ে পাবে, সে কি করবে? সেই নিজের ফ্যামিলির জন্য দৌড়ে নিয়ে চলে যাবে। সে কি সবাইকে ভাগ করে দিতে যাবে ওই দুর্ভিক্ষের সময়? তা তো করবে না কেউ, তাই না? তো এই জিনিসটাই ঈদের কন্ট্রোলে থাকে। অর্থাৎ আজকে যদি তুমি সবাই ধরো দাঁড়িয়ে রয়েছে, 100 জন লোক দাঁড়িয়ে রয়েছে, এবার ধরো দুটো সোনার পয়সা ছিটিয়ে দেওয়া হলো। তো যে ব্যক্তিটা পয়সা কুড়িয়ে পাবে, দুটোই কুড়িয়ে পেয়ে গেল, সে কি ভেঙে ভেঙে সবাইকে দিতে যাবে, নাকি সে একাই নিয়ে নেবে? অবশ্যই সে একাই নিয়ে নেবে। এই জিনিসটাই কিন্তু ঈদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমাদের যা কিছু জিনিস যেটা কেবলমাত্র আমাদের, এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় ঈদ থেকে। ওকে, এই জন্য সুখ ভোগের নীতি, অর্থাৎ তুমি সন্তুষ্ট হলেই হলো। ঈদ চাই যে ঈদ যার মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ঈদ আছে, তো সেই ব্যক্তি কেবল সন্তুষ্ট হলেই হলো, তার খাবার খেয়ে পেট ভরলেই হলো, বাকিরা কি খেলো না খেলো, না খেতে পেয়ে মরে গেল, সেই সব দেখার জন্য ঈদ বাধ্য নয়। তো ঈদ এই জন্য সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। সে যে কোনো প্রকারে আত্মসুখ লাভ করতে চায়। দেখো ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে পরিতৃপ্তি লাভ করার ইদম হচ্ছে, ইদমের বৈশিষ্ট্য কি? ইদম হচ্ছে প্রকৃতিতে আদিম এবং বন্য হয়ে থাকে। এই যে বললাম, ইদম যে মনে 3টে শক্তি আমাদের রয়েছে, একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। তো এই ঈদ হচ্ছে সব থেকে বেশি ওল্ড। ঠিক আছে, মনে রাখবে, এই জন্য এটা সব থেকে বেশি প্রাচীন ঈদ, সেই কারণে এটাকে আদিম বলা হয়। এবং স্বভাবে এটা ডেভিল বা দানব, যে কারণে বন্য বন্য বলা হচ্ছে। বন্য মানে এখানে খারাপকে ইন্ডিকেট করা হচ্ছে। ঈদ স্বভাবে হচ্ছে ঈদ বন্য, এবং সে হচ্ছে সবথেকে প্রাচীন মনের শক্তি। দ্বিতীয়ত, চেতন মনে যত প্রকারের অসামাজিক ইচ্ছা রয়েছে, প্রবৃত্তি রয়েছে, সেগুলো আশ্রয় নেয় এই ঈদের মধ্যে। কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ইচ্ছা হলো, কিন্তু তুমি করতে পারলে না, কিন্তু মনে মনে প্রচণ্ড ইচ্ছা যে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হোক। হ্যাঁ, কারোর একটা ধরো তুমি খুব জীবনে উন্নতি করেছো, তোমার উন্নতি দেখে তোমার একজন প্রতিবেশী, তার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, সে মনে করলো কি না তোমার গাড়িটা বাইরে পার্ক করা আছে, সে গাড়িটাকে জ্বালিয়ে দেখ। ঠিক আছে, এই যে তার প্রতিবেশীর এই যে হিংসাত্মক মনোভাবগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ঈদ থেকে আসছে। এগুলোকেই অসামাজিক ইচ্ছা কামনা বাসনা বলা হচ্ছে। ঠিক আছে, এই সব ব্যাড হ্যাবিট, ব্যাড কি বলবো, যে এক প্রকারের মনের ইচ্ছা, উইলনেস, এইগুলোই কিন্তু ঈদের মধ্যে অন্তর্ভুক্ত। তৃতীয়ত দেখো, আম, সে সমাজ শিক্ষা বা নীতির ধার ধারে না। অর্থাৎ এই ঈদ, সে কখনো ভাববে না যে ধরো তোমার একজন বন্ধুই, ধরো সে তোমার তুমি খুব জীবনে অনেকটা উন্নতি করেছো, তো সে সেটাতে দেখে অনেকটা হিংসা পাচ্ছে। ঠিক আছে, সে তোমার ক্ষতি করতে চাইলো, তো সেই ক্ষতি করার সময় সেই তার মনের মধ্যে যে ঈদ রয়েছে, সে তাকে বলছে যে তোমার বন্ধুর ক্ষতিটা করতে, তার গাড়িটা পুড়িয়ে দিতে, কিংবা বাড়িতে আগুন ধরিয়ে দিতে। ঠিক আছে, বা তার ছেলেকে কিডন্যাপ করে নিতে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষতি, কিন্তু সে এই কাজটা করার সময় তার ঈদ এটা ভাবাবে না যে কি ক্ষতি হতে পারে এর কারণে নিজের। হ্যাঁ, ধরা পড়ে গেলে কি হতে পারে, সমাজে মানুষজন দেখতে পেলে কে কি বলতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা ঈদ কিন্তু করে না। সে একগুঁয়ে প্রকৃতির। ঠিক আছে, সে সমাজের শিক্ষা নীতি, উচিত অনুচিত, মূল্যবোধ, নৈতিকতা, এইসব কোনো কিচ্ছু ঈদের মধ্যে থাকে না। একদম দানবের মতো পুরো। এরপরে হচ্ছে ইগো বা অহম। ঠিক আছে, দেখো জন্মের সময় শিশুর ব্যক্তিত্বের মধ্যে
লেখাগুলো ভেঙে গেছে একটু, দেখো এই যে ইগো বা অহম সম্পূর্ণরূপে ইদম দ্বারা আচ্ছন্ন থাকে। অর্থাৎ মনে রাখবে জন্মর সময়, যখন জন্ম হচ্ছে একটা শিশুর, সেই জন্মের সময় তার মনের মধ্যে একটাই শক্তি থাকছে, সেটা হচ্ছে ঈদ। পরবর্তীকালে আস্তে আস্তে বড় হওয়ায় এই ঈদ থেকে তৈরি হলো কি, ঈদ থেকেই তৈরি হলো ইগো। পরবর্তীকালে ইগো থেকে আবার তৈরি হলো সুপার ইগো। ঠিক আছে, মানে প্রথমত থাকে ঈদ, ঈদ থেকে ইগো তৈরি হয়, ইগো থেকে সুপার ইগো তৈরি হয় এরকম ভাবে। তো প্রথমে ইগো, ইগো দেখো সম্পূর্ণরূপে জন্মের সময় ঈদের মধ্যেই আচ্ছন্ন থাকে। শিশু যত বড় হতে থাকে ততই তার অহম পুষ্ট হয়, অর্থাৎ ঈদ থেকে বড় হওয়ার সাথে সাথে ইগোটা এবার তৈরি হচ্ছে। দেখো, অহম পরিচালিত হয় বাস্তবতার নীতি দ্বারা, খুব ভালো করে মনে রাখবে এখানে। অহম কিসের দ্বারা পরিচালিত হচ্ছে? বাস্তবতার নীতি দ্বারা। অর্থাৎ ঈদের মতো সে বাস্তবের নিয়মের ধার ধারবে না এমন কিন্তু নয়, সে সম্পূর্ণরূপে বাস্তবতার নীতি দ্বারা কিন্তু পরিচালিত হয়। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা কাজ করার পারমিশন যখন, কোনো একটা কাজ যখন মানুষ করার কথা ভাবে, হ্যাঁ তুমি ধরো ভাবলে কি না, তুমি আহ, রবীন্দ্র জয়ন্তীতে কোনো একটা বক্তৃতা দেবে, এবার সেইটা যখন তোমার মনের মধ্যে ইচ্ছাটা এলো যে বক্তৃতা দেব, তখনই তোমার মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কিন্তু আসবে যে এই বক্তৃতাটা এখানে দেওয়া বা বক্তৃতা দিতে গিয়ে কোনো একটা কথা বলা উচিত হবে কি হবে না। ধরো রবীন্দ্র বিরোধী তুমি কোনো একটা কথা বলবে, বা রবীন্দ্রনাথের সাপেক্ষে তুমি কোনো একটা কথা বলবে। হ্যাঁ, সেখানে বিভিন্ন রকমের মতানৈক্য তো হতেই পারে, তো সেই ক্ষেত্রে তোমার যে মনে হবে যে এই কথাটা বলা আমার উচিত হবে কি হবে না, তো সেই ক্ষেত্রে এই ইগো কিন্তু সেই কাজগুলো করে থাকে। অর্থাৎ বাস্তবতা নীতি, এই যে তোমার মনে হচ্ছে না যে এটা করলে আমার খারাপ কিছু হবে না তো, কেউ খারাপ বলবে না তো, এই জিনিসটা ইগোর জন্য কিন্তু তোমার মনের মধ্যে আসছে। ঠিক আছে, তুমি ধরো কোনো একটা জায়গায় কোনো পোশাক পরে যাচ্ছ, সেখানে গিয়ে সেই পোশাকটা পরে তোমার মনে হতেই পারে যে এরকম পোশাক পরে যাচ্ছি, সবাই ধরো অন্য রকম পোশাক পরে এলো, তাহলে কেউ আমাকে খারাপ বলবে না তো। তো এই এই চিন্তা ভাবনাগুলো ইগো থেকে তৈরি হয়। এবং ইগো বাস্তবের সমস্ত নিয়ম কানুনকে মেনে চলে, অর্থাৎ সমাজের যে নিয়ম কানুনগুলো থাকে, ইগো সব সময়তে সেগুলোকে মেনে চলার চেষ্টা করে। আর ঈদ কোনো সময়ই সেগুলোকে মেনে চলার চেষ্টা করে না। ঈদ আর ইগোর মধ্যে পার্থক্য এটুকুই। কিন্তু আমাদের মনের শক্তি যে ঈদ রয়েছে, সেই ঈদ একা কোনো কিছু করতে পারে না। ঈদের যে ইচ্ছা কামনাগুলো রয়েছে, সেই সমস্ত ইচ্ছা কামনা, খারাপ কামনা, খারাপ ইচ্ছা, যেগুলোকে পারমিট দিতে হয় ইগো দ্বারা, অর্থাৎ যে কোনো কাজ করার জন্য ঈদ তার ইচ্ছা কামনাগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য ইগোর কাছে পারমিশন নিতে হয়। ইগো যতক্ষণ না করতে দেবে ততক্ষণ ঈদ তার মনের ইচ্ছাকে পরিপূর্ণ করতে পারে না। ঠিক আছে, আর ইগো যেহেতু বাস্তবতার ভিত্তিতে তার কাজের ওই ঈদকে অনুমতি দেয় বিভিন্ন কাজ করার, সে ইগো যদি দেখে যে হ্যাঁ এই কাজ করালে বা করতে দিলে কোনো রকম সমস্যা হবে না, তখনই সে পারমিট দেবে ঈদকে যে হ্যাঁ ওই কাজটি তুমি করো। ঠিক আছে, দেখো ইগো সবসময় ঈদ এবং সুপার ইগো এর মধ্যে সাম্যতা নিয়ে আসে, অর্থাৎ ইগো এবং সুপার ইগোর মধ্যে বারংবার দ্বন্দ্ব হয় বলে ফ্রয়েড বলেছেন। এবং সরি, ইগো নয়, ঈদ এবং সুপার ইগোর মধ্যে পরস্পর বারবার দ্বন্দ্ব হয়, ঈদ ভার্সেস সুপার ইগো। আর এদের এই যে দ্বন্দ্ব বা ঝগড়া, এটা থামিয়ে মিউচুয়াল করে কে? এটাকে থামিয়ে মিউচুয়াল করে ইগো। ঠিক আছে, ইগো এদের মধ্যে ঝগড়াকে থামায়, সবসময় ব্যালেন্স করে। দেখো এরপরে আসছি সুপার ইগো বা অধিসত্তা। তো অধিসত্তা হচ্ছে সব থেকে এটা বেস্ট, মনের সব থেকে ভালো শক্তি। ঠিক আছে, সব থেকে মানে পজিটিভ এটা। দেখো শিশুর অহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে অধিসত্তা গঠিত হচ্ছে। অর্থাৎ জন্মের সময় শিশুর মধ্যে ঈদ ছিল। ঠিক আছে, জন্মের সময় ছিল কি ঈদ, ই ঈদ, ঈদ থেকে তৈরি হলো ইগো, ইগো এর কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে তৈরি হলো কি সুপার ইগো বা অধিসত্তা। তো সুপার ইগো কি থেকে তৈরি হয়? ইগো থেকে। ইগো কি থেকে তৈরি হয়? ঈদ থেকে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। দেখো ফ্রয়েড এটার নাম দিয়েছেন অধিসত্তা। আমাদের বিবেকের কেন্দ্রস্থলে আছে অধিসত্তা, এবং এটি হলো মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি। মানে যার মধ্যে অধিসত্তা বেশি রয়েছে সে চরম সাধু সন্ন্যাসী টাইপের লোক, সে খুব ভালো, সে কারোর কোনো রকম ক্ষতি করবে না, ক্ষতি চাইবে না, সেই রকম এই অধিসত্তার ক্যারেক্টার। দেখো শিশুর সৎ জীবনযাপন, শিক্ষা, সামাজিক বিধিনিষেধ, পিতামাতা ও শিক্ষকের কাছ থেকে অর্জনকারী নীতিবোধের শিক্ষা, উত্তর অধিকার সূত্রে প্রাপ্ত নীতিবোধ, সমাজের বিধিনিষেধের ধারণা, এই সমস্ত নিয়ে অধিসত্তা তৈরি হয়। অর্থাৎ যত প্রকারের ভালো ভালো গুণ রয়েছে সেগুলো অধিসত্তার মধ্যে থাকে। দেখো ফ্রয়েডের মতে ঈদ হচ্ছে দানব বা ডেভিল। আর সুপার ইগো যেটা, তাকে ফ্রয়েড তুলনা করেছেন সাধু বা সেন্টের সাথে, মনে রাখবে। অর্থাৎ সুপার ইগো হচ্ছে সব থেকে ভালো মানুষ, আর ঈদ হচ্ছে সব থেকে বদমাস মানুষ। ঠিক আছে, ইগো এর মূল কাজ হলো ইদম এবং অহমের মধ্যে ভারসাম্য রক্ষা করা, যেটা প্রথমেই বললাম। ঈদ এবং
সুপার ইগোর মধ্যে সব সময় ঝগড়া লাগে এবং তাদের ঝগড়ার সামঞ্জস্যতা আনে কে? ইগো। ঠিক আছে, ইগো। আচ্ছা, ঈদ যখন মানুষের কামনা বাসনা পূরণে উদ্দীপ্ত করে, সুপার ইগো তখন তাকে বাধা দেয়। সুপার ইগো সবসময় মানুষকে মানবিক চাহিদার ঊর্ধ্বে থেকে ভালো কাজ করতে উদ্দীপিত করে। কে? সুপার ইগো। ঈদ সবসময় চাইবে তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে, সুপার ইগো সবসময় চাইবে তোমাকে দিয়ে ভালো কাজ করাতে। ঠিক আছে, অন্যদিকে ইগো হচ্ছে এই দুই অবস্থার একটি মধ্যবর্তী সত্তা। এবার দেখো, ধরো আমি সবসময় একটা খারাপ কাজ করতে চাই আর তুমি সবসময় একটা ভালো কাজ করতে চাও, তাহলে তোমার আর আমার মধ্যেই তো ঝগড়া হবে, তাই না, ভালো আর খারাপের মধ্যে। সেই টাইমে সেই ঝগড়া থামাতে আসে কি? আমারও একটা বন্ধু, তোমার মানে একজন লোক যে আমারও বন্ধু আবার তোমারও বন্ধু, সেই লোকটি আছে, তার নাম হচ্ছে ইগো। সে আমাদের মধ্যেকার দ্বন্দ্ব বা ঝগড়া সেটাকে থামিয়ে দেয়। ঠিক আছে, দেখো, ইগো এবং সুপার ইগোর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলায় ইগোর কাজ। যে মানুষের ভিতরে এই ভারসাম্য রক্ষাকারী ইগো ইগো বেশি মাত্রা, এটা মাত্রা হতো, ইগোর মাত্রা বেশি, স্বাভাবিক সমাজে তার অভিযোজন ক্ষমতা তত বেশি হয়। ইগো না থাকে থেকে কেবল যদি ভিতরে ঈদ কাজ করত, তাহলে সে অমানুষ উন্মাদ হয়ে যেত। অর্থাৎ ইগো যদি না থাকে, তাহলে ঈদের মধ্যে, ভালো করে বোঝো, ঈদের মধ্যে যত প্রকারের আহ, খারাপ চিন্তা ভাবনা রয়েছে, অসামাজিক কার্যকলাপ রয়েছে, সেই সব কিছুকে সে করে বেড়াতো। অর্থাৎ এমন একটা মানুষ যে লোকের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, কারোর বাচ্চাকে জলে ডুবিয়ে মেরে ফেলছে, হ্যাঁ, কারোর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, এরকম একটা মানুষ যাদেরকে আমরা পাগল বলি, উন্মাদ বলি, অমানুষ বলি, তাই না, সেই ধরনের মানুষ কিন্তু মানুষে পরিণত হতো। এই সমস্ত কাজগুলো করতে বারবার ঈদ আমাদেরকে উস্কায় এবং ইগো সেগুলোতে বাধা দেয়। ঠিক আছে, তো ইগো না থাকলে সেই মানুষ কিন্তু এরকম অমানুষ হয়ে যাবে। ওকে, এতদূর পর্যন্ত তোমাদের বোঝা গেল কিনা বলো? এই গল্পটা আর আমি পড়ছি না, এখানে একটা গল্প যা লেখা রয়েছে ঈদ ইগো সুপার ইগো নিয়ে। ঈদ ইগো সুপার ইগো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? ফ্রয়েডের টোটাল থিওরি যেটা পড়লাম বোঝা গেছে কিনা বলো? এরপর এরিকসন করব। স্যার ঈদটা বুঝিয়ে দেন তো, ঈদটা। ঈদটা বোঝাতে হবে। বেশ, আর কারো কোনো সমস্যা আছে? স্যার ঈদটা কি ভালো না খারাপ? ঈদ ডেভিল, ডেভিল মানে দানব, দানব কি ভালো হয়? দানব অবশ্যই খারাপ। ঠিক আছে, ঈদ খারাপ, ইগো এবং সুপার ইগো ভালো। নাসরিন, কিছু বলবে? বলো। সুমন, প্রসেনজিৎ, পল্লব, বোঝা গেছে? শিউলি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, বেশ, ঈদটা আমি আরেকবার বলে দিচ্ছি, সৌভিক ভালো করে শোনো। ঈদ হচ্ছে আমাদের মনের একটা শক্তি, যেটা সব থেকে প্রাচীন শক্তি, যেটাকে নিয়ে আমরা জন্মগ্রহণ করি। অর্থাৎ একটা শিশু যার বয়স 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড আগে সে জন্মালো, তার মনের মধ্যেও ঈদ রয়েছে। ঈদ সব সময়তে খারাপ জিনিসগুলোকে নিয়েই চিন্তা ভাবনা করবে। অর্থাৎ খারাপ কাজ করার জন্য তোমাকে বারবার উস্কাবে, কাউকে খুন করে দেওয়ার জন্য, কারো থেকে ছিনতাই করে নেওয়ার জন্য, ঠিক আছে, কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। তো এই জায়গাতে আমাদের মনটাকে নিয়ে যাবে। দেখো, তোমাকে যদি আমি বলি যে তোমার পাশের বাড়ির ওর বাড়িতে তুমি আগুন লাগিয়ে দাও, আমি বললেই কি তুমি আগুন লাগিয়ে দেবে? আগুন লাগাবে না। কিন্তু এমন তো নয় যে পৃথিবীতে কেউ কোনোদিন প্রতিবেশীর বাড়িতে আগুন লাগায়নি, ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করেনি, এরকম তো নয়। প্রচুর মানুষ রয়েছে যারা মানুষকে খুন করে বা করেছে। তো সেই সমস্ত মানুষরা, আমি বলেছি বা অন্য কেউ বলেছে বলে তো খুন করেনি, তাদের মনের সহিংসতার জন্য খুন করেছে কাউকে না কাউকে। সেই সময়তে আমি বা তুমি বলতে যাইনি, বলেছে কে? ঈদ। ঈদ তাকে বলেছে যে ওই মানুষটিকে খুন করার জন্য, এবং সেটাকে ইগো কিন্তু আর বাধা দিতে পারেনি। ঈদের ঈদের যে ইচ্ছা সেটা এতই ব্যাপক ছিল, ইগো সেখানে বাধা দিতে পারেনি, সেই কারণে ওই মানুষটি কিন্তু একটা মানুষকে খুন করেছে। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন অসামাজিক কাজ, খারাপ কাজগুলোতে আমাদেরকে উস্কে দেয় কে? এই ঈদ। বোঝা গেল সৌভিক? তাহলে ঈদ অবশ্যই কিন্তু খারাপ। হ্যাঁ স্যার, যেমন স্যার আগে ডাকাতদেরকে মানে ঈদের জন্য আর কিছু সমস্যার জন্য চুরি করতে হতো, ডাকাতি করতে হতো। হ্যাঁ, হ্যাঁ, একদম। ডাকাতদের, যে কোনো, শুধু ডাকাত নয়, যে কোনো মানুষ যে কোনো খারাপ কাজ যখনই করবে, সেই খারাপ কাজের জন্য ঈদ দায়ী তার মনের। ঠিক আছে। হ্যাঁ, আগের বার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা গল্প দিয়ে বুঝিয়েছিলাম, এইবার গল্পটা এখানে লেখা রয়েছে, একটা মা এবং ছেলের গল্প, এটা একবার তোমরা পড়ে নেবে। ঠিক আছে, বেশ, এবার আমরা এরিকসনটা একটু দেখি। দেখো, এরিকসনের যে থিওরি রয়েছে সেটাতে আর কিছুই নেই, সেটাতে জাস্ট 8খানা স্তর রয়েছে, সেই স্তরগুলোকে আমাদের জানতে হবে আর একটু ধারণা রাখতে হবে। তো এরিকসন তিনি কি করলেন? তিনিও ওই পেঁয়াজের মতো বলো বা কোহলবার্গের মতো বলো, তিনি শিশুর
জীবনের একটা শিশু থেকে মানুষ হয়ে ওঠার এই যে জার্নি, এই জার্নির মধ্যে বিভিন্ন স্টেজগুলোকে তিনি আইডেন্টিফাই করলেন এবং সেগুলোতে তিনি বিভিন্ন রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করলেন, আর সেই বৈশিষ্ট্যগুলোই আমাদের জানতে হবে, এর বাইরে আর কিচ্ছু নেই এরিকসনের থিওরিতে। দেখো এরিকসনের যে থিওরি সেটাকে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট বলা হচ্ছে। সাইকো কথার অর্থ কি? সাইকো কথাটা কিসের সাথে জড়িত? মনের সাথে জড়িত। আর সোশ্যাল কথাটা কিসের সাথে জড়িত? সমাজের সাথে জড়িত। এরিকসনের তাহলে আমরা এই তত্ত্বকে মনোসামাজিক বিকাশের তত্ত্বও বলতে পারি। মনোসামাজিক বিকাশ। ফ্রয়েডের সাথে এরিকসনকে গোলাবে না। ফ্রয়েডেরটা হচ্ছে মনোসমীক্ষণ, এরিকসনের হচ্ছে মনোসামাজিক। ঠিক আছে, দেখো মনোসামাজিক বিকাশ তত্ত্বের জনককে যদি প্রশ্ন আসে ডাইরেক্টলি অ্যান্সার করবে এরিকসন। ঠিক আছে, এরিকসন তার যে থিওরি দিয়েছেন সেখানে কি বলা হলো দেখো, মনোসামাজিক বিকাশের প্রবক্তা, তার পুরো নাম এরিক এরিকসন, তিনি নিও ফ্রয়েডিয়ানদের অন্যতম, অর্থাৎ ফ্রয়েডের ছাত্র, তিনি ফ্রয়েডের অনুগামী। হ্যাঁ, যারা ফ্রয়েডের অনুগামী, ফ্রয়েডের এই যে থিওরি আমি আগের ক্লাসে পড়াবার সময়ই এক্ষুনি বললাম তোমাদের, যে ফ্রয়েডের এই যে টোটাল থিওরিটা যেটা পড়লে এটা নিয়ে প্রচুর মতবিরোধ রয়েছে। অনেকে এটাকে সমর্থন করেছেন, অনেকে এটাকে ব্যাপকভাবে অসমর্থন করেছেন। তো যারা যারা ফ্রয়েডের এই থিওরিকে সমর্থন করেছেন, ফ্রয়েডের হ্যাঁতে হ্যাঁ দিয়েছেন, তাদেরকে ফ্রয়েডিয়ান বলা হয়। ঠিক আছে, তো ফ্রয়েডিয়ান, প্রাচীনপন্থীরা ওল্ড ফ্রয়েডিয়ান, আর নতুন যারা তারা হচ্ছে নিও ফ্রয়েডিয়ান। তো এই যে এরিকসন তিনি ছিলেন নিও ফ্রয়েডিয়ান, অর্থাৎ নবীন প্রজন্মের ফ্রয়েড সমর্থনকারী একজন মানুষ। ঠিক আছে, মনোবিদ ফ্রয়েডের প্রত্যক্ষ ছাত্র ছিলেন তিনি। এরিকসন জুবি চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি নামক একটা বইও লিখেছিলেন, এগুলো আমাদের একটা এত দরকার নেই। দেখো মূলত তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেটা কি, একটা শিশুর জীবন বিকাশকে নিয়ে, অর্থাৎ কোন কোন স্তরে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিশুর মনে কি কি স্তর আছে সেগুলোকে নিয়ে। দেখো তার এই স্তরের মধ্যে 8টি পর্যায় রয়েছে, 8টি পর্যায়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে এটাকে 8 স্টেজেস অফ ম্যান বলা হয় তার এই থিওরিকে। দেখো এরিকসন প্রতিটি পর্যায়কে, দেখো এরিকসন প্রতিটি পর্যায়কে মনোসামাজিক সংকটকাল বলে অভিহিত করেছেন এবং ভার্সেস বা বনাম দিয়ে কিন্তু দুটো পর্যায়কে লিখেছেন সবসময়। দেখো মনে রাখো এরিকসন মানুষের জীবনকে বিকাশের 4টে স্তর আর 8টি পর্যায়। স্তর কটা? 4টে। মনে রাখবে এরিকসনের থিওরিতে স্তর কটা? স্তর আছে 4টে। আর পর্যায় আছে কটা? পর্যায় আছে কিন্তু 8টা। 8টা স্তর এবং 4টে পর্যায়ের অন্তর্গত এরিকসনের এই থিওরি। ঠিক আছে, 4টে স্তর 8টা পর্যায়। দেখো মনোসামাজিক বিকাশের তত্ত্ব, তো এখানে এবার তিনি কি বললেন না, জীবন বিকাশের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ব্যক্তিত্ব গঠিত হয়। সেই 4টে স্তর কি কি ছিল? প্রথম স্তর হচ্ছে আর্লি ইয়ার্স, বা যেটাকে প্রারম্ভিক পর্যায় বলা হচ্ছে। তারপরে হচ্ছে মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধি, তারপর হচ্ছে বয়ঃসন্ধি, তারপর হচ্ছে পরবর্তী। এই 4টে হচ্ছে গিয়ে আমাদের স্তর স্তর আর তারপর হচ্ছে পর্যায় যখন আসবে, প্রত্যেকটা দুটো করে, প্রত্যেকটা দুটো করে নেই, কোনোটায় 3টে আছে, কোনোটায় 4টে আছে, এরকম ভাবে আছে। ঠিক আছে, টোটাল 8খানা আছে। দেখো এই 4টি প্রধান পর্যায়ের মধ্যে 8টি স্তর বিদ্যমান। শিশুর অহম সত্তার সঙ্গে সামাজিক পরিবেশে কী ধরনের সংঘাত হয় তার কথা তিনি বলেছেন, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে দ্বন্দ্ব চলে সেই নিয়েই এই স্তর বিভাগ রয়েছে। দেখো প্রথম যে পর্যায় রয়েছে প্রারম্ভিক পর্যায়, এর মধ্যে 3টে স্তর রয়েছে, বোঝা গেল? অর্থাৎ এই যে দেখলাম আমরা প্রারম্ভিক পর্যায়, এর 3টে স্তর রয়েছে, 1 2 3। এই 3টে স্তর কি কি আমাদেরকে জানতে হবে। পর্যায় হচ্ছে প্রারম্ভিক পর্যায়, স্তর হচ্ছে প্রথম স্তর আস্থা বনাম অনাস্থার স্তর। তোমাদের এই পর্যায়গুলো থেকে এত কিছু আসে না, ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট বা আস্থা বনাম অনাস্থা কোন পর্যায়ের অন্তর্গত। তোমাদের উত্তর করতে হবে আর্লি ইয়ার্স বা প্রারম্ভিক পর্যায়ের অন্তর্গত, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে আস্থা বনাম অনাস্থা স্তরের সময়সীমা জন্ম থেকে 1 বছর, বা তোমাকে এই যে টোটাল এই ব্ল্যাক কালারে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ, এইটাকে পড়ে তোমাদেরকে বুঝতে হবে, যাতে উদাহরণ দিয়ে যদি কোনো প্রশ্ন দেয় সেইটাকে ধরতে পারো যে শিশুটি আস্থা বনাম অনাস্থা স্তরে রয়েছে। ঠিক আছে, দেখো আস্থা বনাম অনাস্থা কি না, সুস্থ ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্ত আবশ্যক নিজের এবং বিশ্বের সকল মানুষের প্রতি আস্থা বা বিশ্বাস রাখা। আমরা দেখতে পাই যে প্রত্যেকটা শিশু চেনা মানুষজন, প্রতিবেশী থেকে তাদের মা এবং বাবার প্রতি, বা দিদি ভাই বোন এদের প্রতি শিশুরা আস্থা বেশি রাখে। দেখবে মায়ের কোলে কোনো বাচ্চা কিন্তু কাঁদে না, মায়ের কোল থেকে তুমি কোলে নিতে গেলে তোমার কোলে এসেই কাঁদতে শুরু করে। ঠিক আছে, তার কারণ হচ্ছে সে মায়ের প্রতি তার আস্থা জন্মেছে যে ওই মানুষটি আমার ক্ষতি করবে না। কিন্তু তুমি অচেনা তার কাছে, তো তোমার কাছে এলে তো সে সেই কমফোর্টনেসটা পায় না, যে কারণে সেই শিশু কাঁদতে শুরু করে। ঠিক আছে, দেখো যদি শিশু জীবনের প্রথম বছরে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা যত্ন পায়, যদি মা বাবা পরিবারের অন্য সদস্যদের থেকে যথেষ্ট ভালোবাসা ও নৈকট্য পায়,
তবে তার মধ্যে নিরাপত্তা বোধ বেশি অনুভূত হয়ে থাকে। যে শিশুর শারীরিক বিকাশ ঠিকঠাক হয় সে স্বাধীনভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে পারে, ফলে সে নিজের প্রতি আস্থাশীল হয়ে ওঠে। দেখো প্রথমে যখন একদম শিশু, সে নড়াচড়া করতে পারছে না, বাচ্চা ছেলে, সে কিন্তু নিজের প্রতি তার কোনো রকম আস্থা নেই। সে খাওয়া, স্নান করা, টয়লেট করা সমস্ত কিছুর জন্য অন্যের প্রতি নির্ভরশীল, তাই সে নিজের প্রতি আস্থা সেই সময় পায় না। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দেখো, একটা বাচ্চা যখন হামাগুড়ি দিতে শিখে যায় তখনই সে কিন্তু নিজের ইচ্ছায় এই ঘর ও ঘর হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, তাই না? তখন আর সে কে কোলে করে নিয়ে যাবে এই ভরসায় থাকে না। তো এই সময় থেকে যখন সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিজে নিজেই সঞ্চালন করতে শিখছে, সেই টাইম থেকে কিন্তু তার মধ্যে আস্থা তৈরি হচ্ছে, আস্থাশীল হয়ে উঠছে সে। ঠিক আছে, দেখো অপরদিকে বলা যায় যে শিশু মা বাবা ও পরিবার থেকে সেইভাবে ভালোবাসা আদর যত্ন পায় না। যে শিশু নিরাপত্তা ও ভালোবাসা থেকে বঞ্চিত তাদের নিজেদের প্রতি সকলের প্রতি এক অনাস্থার মনোভাব জন্মায়। অর্থাৎ আস্থা বনাম অনাস্থার স্তরে তাহলে সার মর্ম আমরা কি বুঝতে পারলাম, ভালো করে বুঝে নাও। পরে রেকর্ড দেখে এই এরিকসনের থিওরিটা একটু খাতায় নোট করে নেবে, শর্টের মধ্যে, ঠিক আছে? আস্থা বনাম অনাস্থা তাহলে মূল বিষয় কি না, কোনো একটা বাচ্চা যে ছোটবেলা থেকে প্যারেন্টসদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, নিরাপত্তা পেয়েছে, তার মধ্যে আস্থাবোধ তৈরি হয় যে হ্যাঁ বাবা মা বা যে কোনো তাদের প্রতি একটা আস্থাবোধ তৈরি হয়। ঠিক আছে, আর কোনো একজন বাচ্চা যে যাকে ছোটবেলা থেকে কোনো রকম তার বাবা মা ভালোবাসেনি, আদর যত্ন সে পায়নি, নিরাপত্তা পায়নি, সে কিন্তু ওই লোকগুলোর উপরে বা তার বাবা মা যারা, তাদের উপরে সে আস্থা পায় না, সে বিশ্বাস করতে পারে না তাদের। এটাই হচ্ছে এই থিওরির প্রধান বিষয়। ঠিক আছে, দ্বিতীয় স্টেজে আমরা দেখো, তার আগে এইখানে আর একটু আছে, দেখি আমরা এটা। বলা হয়েছে কি না, এই প্রসঙ্গে উল্লেখ্য যে ব্যতিক্রমী শিশুরা পিতামাতা পরিবারের অন্য সদস্য থেকে সাধারণত সদর অভ্যর্থনা পায় না, ফলে তাদের নিরাপত্তার অভাব দেখা যায়। অর্থাৎ কি বলা হচ্ছে যে কোনো যদি ব্যতিক্রমী শিশু থাকে, হয়তো সেই শিশুটি অন্ধ বা হয়তো পঙ্গু, তো সেই ধরনের শিশুরা তাদের ক্ষেত্রে পরিবারের লোকেরা সেই ধরনের শিশুদেরকে খুব একটা বেশি ভালোবাসে না, যে কারণে ওই শিশুর কিন্তু আস্থাবোধ তৈরি হয় না পরিবারের লোকের ওপরে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছে স্বাধীনতা বনাম লজ্জা স্তর। স্বাধীনতা বনাম লজ্জা স্তর কি না, এই সময়ে শিশুরা যে কোনো জিনিসে, যে কোনো কাজের প্রতি স্বাধীনতা একটু আশা করে। তারা যে যে কোনো কাজ করার আগে যখন জিজ্ঞেস করে যে মা আমি এই কাজটি করব বা বাবা আমি এই জায়গায় যাব, তো তারা চায় যে পারমিশনটা যেন দেয় বাবা মা। ঠিক আছে, এই স্বাধীনতা, যে কোনো কাজ করার স্বাধীনতা তারা আশা করে, এবং যদি কোনো প্যারেন্টস সেই স্বাধীনতা না দেয় তখন তারা কিন্তু লজ্জাবোধ তাদের মধ্যে তৈরি হয়। দেখো এই স্তরের সূত্রপাত শিশুর টয়লেট ট্রেনিং এর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ঘটে। শিশুর যখন প্রাতকৃত ইত্যাদি বিষয়ে বিশেষ প্রয়োজনীয় কাজগুলি নিজেরাই সম্পন্ন করতে পারে, তারা অনেকাংশে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ঠিক আছে, এই ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত তত্ত্বাবধান করা, কিন্তু তাতে যেন শিশুদের আত্মবিশ্বাস নষ্ট না হয়। অভিভাবকদের সকল কাজে বাধা দেওয়া, যেসব কাজে নিজেরা করে দেওয়া উচিত নয়, সেই সব যেসব শিশু নিজেরা প্রত্যাহিক কাজে নিজেরা কারো সাহায্য ছাড়া করতে পারে না, তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, হীনমন্যতায় ভোগে। অর্থাৎ যেটা বললাম যে যখন কোনো বাচ্চাকে বিভিন্ন কাজ, তার দৈনন্দিন জীবনের কাজ, সকালে উঠে ব্রাশ করা, স্নান করা, স্কুলের ইউনিফর্মের বোতামগুলো ঠিকঠাকভাবে লাগানো, টয়লেট ট্রেনিং, এই সমস্ত কাজগুলো যদি সব সময়তেই একটা 5 বছর 6 বছর বয়স পর্যন্ত যদি বাবা মারা করে দেয়, তাহলে সেই শিশুর মধ্যে কিন্তু এক প্রকার লজ্জাবোধ তৈরি হয়, তার মধ্যে আত্মবিশ্বাস, স্বাধীনতা আসে না যে নিজে সেই জিনিসগুলো করতে পারে, এই রকম স্বকীয়তা তার মধ্যে দেখা যায় না। ঠিক আছে, আর যদি এগুলোকে প্যারেন্টসরা তাদের সাহায্য করে শিখিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে এক প্রকার স্বাধীনতা তৈরি হয়। আগের স্টেজটার মতোই এটাও। দেখো কখনোই শিশুর অপারগতা বিষয়ে শিশুকে অপমান করা উচিত নয়। যখন সে তোমাকে বলল যে আমি এই কাজটি করব, বলল যে আমি রান্না করব মায়ের সাথে, তো রান্নায় লবণ দিতে গিয়ে হয়তো লবণ বেশি দিয়ে ফেললো বা হলুদ দিতে গিয়ে হলুদ বেশি দিয়ে ফেললো, তো এই জিনিসটা নিয়ে যদি আবার তাকে অপমান করা হয়, বকাঝকা করা হয়, তাহলে সেটা কিন্তু খারাপ একটা প্রভাব তার মধ্যে পড়বে। ঠিক আছে, শারীরিক বা মানসিক কোনোভাবেই তাকে সকলের সামনে লজ্জা দেওয়া উচিত নয়। শিশুর মধ্যে যেন নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, সেই দিকে তাদের নজর দিতে হবে। শিশুর মধ্যে স্বাধীন চেতনা জাগানোর জন্য তাকে বিভিন্ন কাজ করতে দেওয়া উচিত এবং তার কাজের প্রশংসাও করা উচিত। তবেই কিন্তু তার মধ্যে স্বাধীনতা আসবে। যদি তার কাজটা খারাপও হয় তবুও কিন্তু তাকে প্রশংসা করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। এগুলো সবই আমরা মোটামুটি জানি। তৃতীয় স্তর 4 থেকে 5 বছর, যেটাকে বলা হচ্ছে কি উদ্যোগ বনাম অপরাধ বোধ। এখানে উদ্যোগে এখানে কি না, শিশুরা বিভিন্ন কাজের উদ্যোগ নেয়।
ঠিক আছে, সহজ পাঠে পড়েছিলাম না যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সেরকম যে শিশুরা বিভিন্ন উদ্যোগ নেয়, তারা সকালে খেলা করছে, হয়তো কোথাও একটা পিকনিকের উদ্যোগ নিল। সরস্বতী পূজায় যেমন আমরা বাঁশ দিয়ে রাস্তা আটকে চাঁদা তুলতাম, তারপরে সেই টাকা দিয়ে সরস্বতী পূজা করতাম, এখনও দেখা যায় খুব অল্প তবে। হ্যাঁ, দেখবে রাস্তায় এখন যদি তুমি বের হও বাইক নিয়ে, হয়তো বাচ্চাদেরকে দেখতেও পেতে পারো যে দড়ি দিয়ে বা বাঁশ দিয়ে রাস্তা আটকে তোমার কাছে 10 টাকা 5 টাকা করে চাঁদা নেবে। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলোতে শিশুরা কি উদ্যোগ পায়। ঠিক আছে, উদ্যোগ তো, এই কাজে যদি সরাসরি তাদেরকে কেউ বাধা দেয় তখন তাদের মধ্যে অপরাধ বোধের তৈরি হয়, অর্থাৎ কোনো কাজ সে নিজে করতে চাইলো, সেটা হচ্ছে উদ্যোগ, সেই কাজটাই যদি কেউ করতে না দেয় তাকে বকে, তখন সে তাদের মধ্যে এক প্রকার হীনমন্যতা তৈরি হয়, এটাকেই অপরাধ বোধ বলা হচ্ছে। দেখো এই স্তরে শিশুদের মধ্যে ভাষার বিকাশ বা ভাষার মাধ্যমে নিজের চাহিদা এবং মত প্রকাশের স্বাচ্ছন্দ্য দেখা যায়। তাদের চলাফেরার স্বাধীনতা, ভাষার ত্রুটিহীনতা ও কল্পনা শক্তির বিস্তার দেখা যায়। এর ফলে তাদের মধ্যে একটি উদ্যোগ দেখা যায়, যার দ্বারা সে তার ইচ্ছা বাস্তবে প্রয়োগ করতে যায়, অর্থাৎ তার মনের যা ইচ্ছা আছে সেটাকে বাস্তবে করতে যায়। হয়তো বলল যে রান্না করার কথা হতে পারে, ছবি আঁকার কথা হতে পারে, বা খেলনার একটা ঘর বানানো হতে পারে। তো এই ধরনের মনের ইচ্ছাগুলোকে সে বাস্তবে করতে চায়। বিভিন্ন কাজকর্ম, খেলা ইত্যাদির দ্বারা শিশু প্রকাশ ক্ষমতা দেখা যায়। অপরদিকে যদি শিশুর মতো চিন্তাধারা, উদ্যমকে অস্বীকার বা উপহাস করা হয়, যদি সেটায় বাধা দেওয়া হয় বা সেই কাজটি ভালো না হওয়ার জন্য হাসা হয় তার উপরে, তাহলে তাদের মধ্যে এক ধরনের লজ্জা বা অপরাধবোধ কাজ করে। কিছু করতে গেলেই শিশুরা যদি কেবল বাধা হিসাবে সম্মুখীন হয়, তারা অপরাধ বোধে ভোগে, তাদের সমস্ত উদ্যমকে স্তিমিত করে দেয় সেটা, মানে বাচ্চারা সবসময় উদ্যম প্রবণ কিন্তু হয়ে থাকে, সব জিনিসেই চাই কি না আমি করব। ঠিক আছে, মানে ধরো তুমি জামা কাপড় ধুচ্ছ, তখন তোমার ছেলে বা মেয়ে বলবে আমিও ধোবো তোমার সাথে ওয়াশিং মেশিনে। ঠিক আছে, তুমি আয়রন দিয়ে জামা কাপড় প্রেস করছো, তোমার ছেলে হয়তো বলছে যে আমিও করব। তো এই ধরনের কাজগুলো তারা সবসময়ই করতে চায়, এখানে যদি বাধা দেওয়া হয় সরাসরি, তাহলে কি তাদের সেই উদ্যমটা পরবর্তীতে আর কোনো ক্ষেত্রে জাগবে না, শুধু সেই কাজ নয়, পড়াশুনোর ক্ষেত্রেও তাই, মানে উদ্যমকে স্তিমিত করে দেওয়া হচ্ছে, নিরুদ্যম এক প্রকার দেখা যায়। এরপরে হচ্ছে মধ্যবর্তী পর্যায়, যেখানে কি বলা হচ্ছে উদ্যম বনাম হীনমন্যতা স্তর। দেখো এই 4-5টা স্তর পরপর, এর অর্থগত দিক, আভ্যন্তরীণ অর্থ প্রায় একই, এরপর থেকে আস্তে আস্তে একটু একটু করে আলাদা। ইংরেজিতে কি বলা হচ্ছে এটাকে, দেখো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি স্টেজ। দেখো এই স্তরে শিশুদের মধ্যে কর্মক্ষমতা সম্পর্কে এক ধরনের ধারণা জন্মায়, যে আমার ক্ষমতা কতটা, আমি 10 লিটারের একটা জলের জারকে উপরে তুলতে পারবো কি পারবো না, সেই নিয়ে তাদের মধ্যে ধারণা জন্মায়। হ্যাঁ, একদম ছোট বাচ্চা হলে সে চলে যাবে, সে তার নিজের ওজন হয়তো 2 কেজি 5 কেজি, সে চলে যাবে একটা 10 কেজির জলের জারকে উপরে ঘাড়ে তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে জানে না যে সে পারবে কি পারবে না, কিন্তু এই বয়সে তাদের মধ্যে তাদের ক্ষমতা সক্ষমতা সম্পর্কে ধারণা জন্মায়, যে কোন কাজটা আমার দ্বারা হবে হবে না সেইটা সে জানে তারা। দেখো এই সময় শিশুরা স্কুলে ভর্তি হয়, অর্থাৎ প্রথাগত শিক্ষার আঙিনায় প্রবেশ করে। এই সময় শিশুরা কিছু কিছু কাজ নিখুঁতভাবে করতে পারে, এই সমস্ত কাজগুলি তারা স্বীকৃতি চায়, স্বীকৃতি পেলে তারা তাদের কর্ম উদ্যম আরও বাড়ে। যেমন ধরো স্কুলে ভর্তি হচ্ছে মানে থেকে ধরো চন্দ্রবিন্দু পর্যন্ত তারা লিখতে শিখেছে, এ বি লিখতে শিখেছে। ঠিক আছে, স্মল এ বি লিখতে শিখেছে। তো এই সমস্ত জিনিস যেগুলো তারা শিখেছে, এবার টিউশন টিচার এলো, প্রথম ধরো জীবনের প্রথম দিন টিউশন পড়ছে কোনো একটা বাচ্চা, এর আগে সে বাবা মায়ের কাছে এগুলো শিখেছে, তখন সে টিউশন টিচারকে আনন্দের সঙ্গে অ আ লিখে দেখাবে, এ বি লিখে দেখাবে। ঠিক আছে, তো তার কি আশা না স্বীকৃতি, এই যে গুড বয় বলবে, গুড গার্ল বলবে, এই জিনিসটাই, এই প্রশংসাই কিন্তু শিশুরা আশা করে এই বয়সে। ঠিক আছে, এবার যদি টিউশনি টিচার তাকে তার সেই উদ্যমকে স্বীকৃতি দেয়, তাহলে তাদের মধ্যে পরবর্তী জীবনে আরও কর্ম উদ্যম কিন্তু বাড়ে। ঠিক আছে, অপরদিকে যে শিশুর কর্ম উদ্যম সেরকম থাকে না, তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বিষয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাকে সহপাঠীরা নিজেদের দলভুক্ত করতে চায় না, অর্থাৎ কোনো একটা বাচ্চা যে কোনো কাজই করতে চায় না, কোনো কাজ করতে পারে না ভালো করে, তাদের কিন্তু এই সমস্যাটা দেখা যায়, যে অন্যান্য ছেলেমেয়েরা তাকে নিজেদের দলের মধ্যে রাখে না, শিশুদের মধ্যে হীনমন্যতা দেখা যায়, তখন তারা নিজের ক্ষমতা সম্বন্ধে হতাশ হয়ে পড়ে। এরপরে আসি কৈশোর পর্যায়ের মধ্যে, যার সময়সীমা হচ্ছে 12 থেকে 18 বছর। এই স্টেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, এইখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয়, এটা কোন স্তরের অন্তর্গত, না এটা বয়ঃসন্ধি স্তরের অন্তর্গত, বয়ঃসন্ধি। আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি স্তর। দেখো এই স্তরটি এই কৈশোর পর্যায়ের অন্তর্ভুক্ত, এর সময়সীমা 12 থেকে 18 বছর হয়।
আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি ক্রাইসিসও থাকে অনেক জায়গায়, আইডেন্টিটি কনফিউশনও থাকে, যে কোনো একটা তোমরা মুখস্থ করে রাখবে। দেখো বয়ঃসন্ধি স্তরে কিশোর কিশোরী এই স্তরের অন্তর্ভুক্ত হয়। তাদের মধ্যে হঠাৎ যে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যে পরিবর্তন হয় তাদের মনের, সেই কারণে আত্মসচেতনতা বৃদ্ধি পায়। অন্যরা তাদেরকে কি চোখে দেখে বা তাদের সম্বন্ধে কি ভাবে, এই বিষয়ে তারা ভীষণভাবে সচেতন হয়ে ওঠে। ঠিক আছে, যে কোন পোশাক পরলে কে কি বলবে, কোথায় কিছু বলতে গেলে, কোথায় কিছু খেলতে গেলে কে কি ভাববে, এই জিনিসগুলো এই বয়স থেকে কিন্তু প্রতিটা ছেলে মেয়ের মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আছে, বিশেষত সমবয়সীদের মতামতকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। হ্যাঁ, বন্ধুরা বা যে দল তাদের সমবয়সী স্কুলের বন্ধুরা তাদের মতামত, তারা কি বলছে সেই জিনিসটার উপরে কিন্তু ব্যাপক একটা গুরুত্ব ইম্প্যাক্ট তারা দেয়। এই সময় দেখা যায় তারা অনিশ্চয়তার সম্মুখীন হলেই আত্মপরিচয়ের দ্বন্দ্ব বা বিভ্রান্তিতে ভোগে। ঠিক আছে, অনিশ্চয়তা, ফলস্বরূপ তারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থা থেকে গুটিয়ে নেয় এবং বিভিন্নভাবে নেশাগ্রস্ত এবং পরিবেশ থেকে সরে আসে। তো আত্মপরিচয় কি না, আত্মপরিচয়ে নিজের যে পরিচয় সেটা নিজের থেকে দলের উপরে বেশি আস্থা রাখে এই বয়সের শিশুরা। ঠিক আছে, এবং কোনো শিশুর মধ্যে এই আত্মপরিচয়ের সরাসরি প্রকাশ না ঘটলে তখন তার মধ্যে আসে আত্মপরিচয় বিভ্রান্তির সময়। সেই টাইমে সে হতাশাগ্রস্ত হয়, একাকিত্ব, একা ঘরে থাকে, নেশায় আসক্ত হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। তো এই জিনিসটা দেখা যাচ্ছে বয়ঃসন্ধিকালের মধ্যে। পরবর্তী বা লেটার স্টেজের মধ্যে রয়েছে হৃদ্যতা বা অন্তরঙ্গতা বনাম একাকিত্বের স্তর। মানে এই টাইমটায় দেখো 18 থেকে 35 বছর, অর্থাৎ তোমার বয়স যখন 18, 19, 20, 21, 22, 23, এবার দেখো আস্তে আস্তে যত এবার বয়স বাড়তে থাকবে, দেখো 18 বছর বয়সে তোমার বন্ধু বান্ধবীর সংখ্যা কিন্তু অনেক বেশি, 19 বছরেও তাই, 20তেও তাই, 21এও তাই, 22এও তাই। এবার আস্তে আস্তে যখন 23, 24, 25, 26 করে বয়সটা যেই বাড়ছে আস্তে আস্তে, তখন দেখবে 27, 28 বা 29 বছর বয়সে গিয়ে আর সেরকম বন্ধু বান্ধবদের সাথে, মানে যারা ছিল কলেজে বা স্কুলে বা ট্রেনিং কলেজে বা টিউশনিতে, তাদের সাথে সেরকম আর পরিচয় হয় না, সেরকমভাবে সময়ও কাটানো হয় না, অর্থাৎ আস্তে আস্তে সংখ্যা কিন্তু বাড়ার বদলে এরকমভাবে কমে গেছে, তাই না? তো এইটাই হচ্ছে হৃদ্যতা মনে অন্তরঙ্গতা, অর্থাৎ জীবনের প্রথম দিকের সময়কালগুলোতে 18, 19, 20, 21 এই সময়ে বন্ধুদের সাথে একটা ব্যাপক বন্ডিং কিন্তু প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের থেকে থাকে। এবং আস্তে আস্তে যখনই বয়সটা বাড়তে থাকে তখনই সে একা হয়ে যায়, তারা একদম বার্ধক্যে গিয়ে যখন তার বয়স 60 বছর, 70 বছর হয়ে যায়, তখন তো একদমই একা হয়ে যায়, তাই না? তো এটাই অন্তরঙ্গতা বনাম একাকিত্বের স্তর। দেখো এই স্তরে বন্ধু বান্ধবদের সঙ্গে অন্তরঙ্গতার বোধ তৈরি হয় এবং নিজের পরিচয়কে সঠিকভাবে বজায় রেখে সমাজের অন্যান্যদের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে। তরুণরা এই সময় তাদের পরিচয়কে প্রসারিত করে, পরস্পরের সান্নিধ্য বৃদ্ধি পায়, অর্থাৎ কম বয়স যাদের তাদের প্রচুর বন্ধু বান্ধব এই সময় থাকে। অপরদিকে বলা যায় এই স্তরে তরুণরা যদি অন্যের প্রতি দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি পারস্পরিক সান্নিধ্য অন্তরঙ্গতা তৈরি না হয়, তাহলে তারা স্বাভাবিক সম্পর্ক এড়িয়ে চলে এবং তারা একাকিত্বের প্রতি আগ্রহী হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে এই স্তর। মানে প্রথম দিকে অন্তরঙ্গতা বা হৃদ্যতা হচ্ছে যখন প্রচুর তোমার বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে একটা হৃদ্য সম্পর্ক তোমার রয়েছে। আর একাকিত্ব হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো উৎপাদনমুখী বনাম স্থবিরতার স্তর। এটা দেখা যায় 35 থেকে 65 বছর বয়সে। এই স্তরে ব্যক্তিরা সমাজ ও নিজের বংশধরদের ভবিষ্যৎ বিষয়ে চিন্তিত থাকে। এই বয়সে ব্যক্তিরা অন্যদের প্রতি দায়িত্বশীল হয়, পরবর্তী বংশধরদের মধ্যে সামাজিক কাঙ্ক্ষিত মূল্যবোধ গড়ে তোলায় বিশেষভাবে সাহায্য করে। পরবর্তী প্রজন্ম যাতে সমাজ উপযোগী জীবনযাপন করতে পারে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেয়, অর্থাৎ এটাই হচ্ছে উৎপাদনমুখিতা। অর্থাৎ তোমার যখন বিয়ে হয়ে গেছে, তোমার একজন বা দুইজন সন্তান সন্ততি রয়েছে, সেই টাইমে তখন মেন যে চিন্তা ভাবনা সেটা কি হবে না, সন্তানদের একটা ভালো লাইফস্টাইল গিফট করার, যাতে তাদেরকে তোমার মতো কষ্ট করতে না হয়, বা আহ, তারা যাতে মানে ঠিকঠাকভাবে তাদের জন্য এক প্রকারের সম্পদ গচ্ছিত করে রেখে দিয়ে যাওয়ার, তাই না? তো এই জিনিসটা কি বলা হচ্ছে উৎপাদনমুখিতা। অর্থাৎ এই সময়ে পুরোপুরি চিন্তা ভাবনাটা কিন্তু উৎপাদনমুখী যত চিন্তা ভাবনা সেটা নিজের সংসার কেন্দ্রিক হয়ে থাকে, নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য হয়ে থাকে। ঠিক আছে, অপরদিকে যদি সৃষ্টি এবং উৎপাদনশীলতার অভাব পরিলক্ষিত হয়, অর্থাৎ হয়তো কোনো একজন বাবা যে প্রচণ্ডই অসহায়, হ্যাঁ, তার কাছে নির্দিষ্ট সেরকম কোনো সুযোগ নেই যে সে তার সন্তানদের জন্য ভালো রকম টাকা পয়সা জমিয়ে রেখে দিয়ে যাবে বা একটা ভালো জীবনযাপন করাতে পারবে তার সন্তানদের, সেরকম তখন এক প্রকার অচলাবস্থা তৈরি হয়, মানে একটা স্ট্যাগনেশন, একটা মন খারাপ,
একটা হীনমন্যতা, একাকিত্বতা, সেই জায়গাটাকে স্থবিরতা বলা হচ্ছে। বোঝা গেল? তাদের উৎপাদনমুখীটা কি না, সমর্থ মানুষজনরা তাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রচুর পরিমাণে সম্পদ সম্পত্তি জোগাড় করে রেখে দিয়ে যায়, এটা হচ্ছে উৎপাদনমুখিতা। স্থবিরতা কি, যাদের এই সামর্থ্য থাকে না, তাদের মনের মধ্যে এক প্রকার স্ট্যাগনেশন আসে, একটা অচলাবস্থা তৈরি হয়, সেটাকেই আমরা স্থবিরতা স্তর বলছি। দেখো তখন মানুষ সকল উৎসাহ হারিয়ে ফেলে, কর্মবিমুখতার সৃষ্টি হয়, জীবনের আনন্দ হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে আরও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে তারা। লাস্ট স্টেজ এটাই, হ্যাঁ। দেখো সততা বনাম হতাশা স্তর, এটা হচ্ছে 65 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত। এই সময় কি হচ্ছে না, দেখো বার্ধক্যের পরে, 65-এর পরে অসৎ মানুষও যেন সৎ হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে আর কোনো রকম খারাপ গুণ থাকে না। মানে যে লোকটি 1 বিঘা জমির জন্য ধরো তার নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে, হ্যাঁ, বা ধরো প্রতিবেশীর সাথে কোনো একটা সামান্য 200-300 টাকার জন্য ঝগড়া করেছে, হ্যাঁ, কলেজে হয়তো কোনো বন্ধু 200 টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তার জন্য তার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেরকম মানুষজন মানে একটা বয়সে এরকম অবস্থা হয়েছে, কিন্তু বার্ধক্যে এসে যেন সে একদম পুরো ভালো মানুষে পরিণত হয় সবাই। ঠিক আছে, মানে খারাপ মানুষও ভালো হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে 65 বছর বয়সের পর এখন তারা বুঝতে পারছে যে এখন একটাই অপেক্ষা, সেটা হচ্ছে মৃত্যুর জন্য। ঠিক আছে, তাই এখানে আমার বা আমার এই অহমিকা বোধটা তাদের মধ্যে থাকে না, আত্মকেন্দ্রিকতা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাচ্ছে, যে ওই জিনিসটা আমারও কেন নেবে, এরকম থাকে না। সেই টাইমে তোমার যা আছে তুমি চাও কি না, নিজেদের মধ্যে ছেলে মেয়ে যারা রয়েছে তাদের মধ্যেই দিয়ে দিতে সব কিছু, আর আমার বলে রেখে দেবো সেটা নয়। অনেকে দেখবে যে অনেক বাবা মায়ের ক্ষেত্রেও হয়ে থাকে যে জমি জায়গা তারা ছেলে মেয়েদের দিতে চায় না, আর নিজেদের নামে রেখে দিতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা মতামত সেই ক্ষেত্রে। কিন্তু এই বার্ধক্য বয়সে এসে সেই জিনিসটা আর থাকে না, যে আমার না আমার করে রেখে দেবো সব জিনিস, ছেলে মেয়ে বা আদার্স কাউকে দেবো না, এই জিনিসটা আর সেই টাইমে এসে থাকে না। এই টাইমে সততা বা সৎ চিন্তাভাবনা, সৎ কাজকর্ম এর একটা হ্যাবিট কিন্তু চলে আসে মানুষজনের মধ্যে। দেখো এই স্তরে তার কর্মজীবনের অবসর ঘটে, মানে যে কোনো কাজ যেটা করতো সেখান থেকে রিটায়ারমেন্ট নিল, চাকরি করলেও সেখানে রিটায়ারমেন্ট হয়ে যায়, চাকরি না করলেও যে মানুষটা মাঠে কৃষিকাজ করতো 65 বছর বয়সে সে গিয়ে আর কি লাঙল দিয়ে চাষ করতে পারবে, পারবে না, মানে একবারে বাড়িতে বসে যাচ্ছে পুরো। দেখো সে তার জীবনকে ফিরে দেখতে ও পর্যালোচনা করতে থাকে। যারা তাদের অতীত জীবনের ক্ষমতা কর্মোদ্যম ক্ষমতা, অন্যের প্রতি কর্তব্য দায়িত্ব পালনের সার্থক ভূমিকা গ্রহণ করে তার জীবনকে ফিরে দেখার সময় আনন্দ এবং তৃপ্তি লাভ করে। তারা জীবনের সাফল্য এবং ব্যর্থতাকে সহজে গ্রহণ করতে পারে এবং সার্থক জীবনবোধ গড়ে তোলে। যখন ব্যক্তি জীবনে ওঠাপড়াকে সহজে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তখন সে তার ফেলে আসা সময় ও জীবনের মানে বুঝতে পারে এবং সে সততার বোধে পৌঁছায়, অর্থাৎ এই সময় আমিত্ব বোধ আর তার মধ্যে থাকে না। দেখো অপরদিকে যারা জীবনে কর্তব্য পালনে সফল হয় না, অর্থাৎ যে কাজগুলো তারা জীবনে করবে বলে ভেবেছিল সেগুলো যদি সঠিকভাবে করতে না পারে, তখন একটা নেগেটিভ বিষয় তাদের মধ্যে কাজ করে, তখন সেটা হতাশার সৃষ্টি হয়। তুমি ধরো ভেবেছিলে যে আমার প্রচুর টাকা পয়সা হবে, আমি একটা ল্যাম্বরগিনি কিনবো, আমার একটা বিশাল আলিশান বাংলো থাকবে, এই সমস্ত। এবার বার্ধক্য বয়সে গিয়ে দেখলে না সেই সব কোনো কিছুই হলো না, তাই না? মূলত বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা প্রত্যেকেরই থাকে যে আমি প্রচুর টাকা পয়সা কামাবো, আমার ভালো একটা গাড়ি থাকবে, আমার একটা ভালো বাড়ি থাকবে, তাই না? পরিবারের লোকজন খুব ভালোভাবে জীবন কাটাবে, প্রত্যেকটা ছেলেদেরই এরকম একটা স্বপ্ন থাকে, মেয়েদের হতেও পারে। এবার এই জিনিসটা যখন দেখা যাচ্ছে যে বার্ধক্য পর্যায়ে এসে যখন আমরা লক্ষ্য করছি যে সেই যেটা আমরা ভেবে রেখেছিলাম সেটা করতে পারিনি, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, তখন এক প্রকার হতাশা আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়, এক প্রকার নেগেটিভ বিষয় কাজ করে। সেটাকেই আমাদের এরিকসন বলছেন কি, যে হতাশার স্তর। তো প্রথম হচ্ছে বার্ধক্য পর্যায়ে এসে সবাই সৎ হয়ে যায়, সেটা সততার স্তর, কেউ কারো ক্ষতি চায় না, এটাই হচ্ছে সততার স্তর। এবং যে জিনিসগুলো করব ভেবেছিলাম সেই কাজগুলো এখনও করে উঠতে পারিনি, এবং আমি বুঝতে পারছি আর 5 বছর পরেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, তো সেই জায়গায় এসে সেই যে জিনিসগুলো করতে পারিনি সেগুলোর জন্য হতাশা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হতাশার স্তর। তো এই টোটালটা ছিল এরিকসন এবং ফ্রয়েড, এই দুটোই আমাদের কমপ্লিট হলো। এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলবে? অনেকটা রাতও হয়ে গেল, বলো কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, পর্যায় 8, বলো, বোঝা গেছে? স্যার সেকেন্ড স্তরের যে প্রথমের পয়েন্ট ওটা বললেন, ওটা একটু আরেকবার পর্যন্ত। সেকেন্ড স্তরের প্রথম পয়েন্ট, এটা স্বাধীনতা লজ্জা।
হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। এটাই যে যে কোনো শিশু যখন কোনো কাজ করতে চায় তখন সে স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা আশা করে। হ্যাঁ, মানে পারমিশন, স্বাধীনতা বলতে এখানে পারমিশন, যে মা বাবা আমাকে কাজটা করতে দেবে বা আমার এই কাজের প্রশংসা করবে এরকম। আর যখন বাধা দেওয়া হয় বা সেই কাজটি ঠিকঠাক পারে না, সেটাই লজ্জাবোধ করে। মানে ধরো, তুমি ধরো বাসন ধুচ্ছ, ঠিক আছে, তো চায়ের কাপ ধুয়ে নিচ্ছ, তোমার বাচ্চা এসে বললো আমিও চায়ের কাপগুলো ধুয়ে ফেলবো, বা আমি যে কাপে চা খেয়েছি সেই কাপটিকে আমি নিজে ধোবো। তো এই ক্ষেত্রে তোমার কাছে পারমিশন চাইছে, মানে তাকে তুমি স্বাধীনতা এবার দিলে। এবার কাপটা ধুতে গিয়ে সে কাপটিকে ভেঙে ফেললো। তো এই সময় তার মধ্যে তৈরি হবে, যদি তাকে অপমান করো তাহলে তার মধ্যে তৈরি হবে লজ্জাবোধ। বোঝা গেল, যে কোনো কাজে তারা প্রশংসা চায়, সেই কারণে বিভিন্ন কাজে স্বাধীনতা চায়, করতে চায় সেই কাজটা। আর সেই কাজটা ঠিকঠাক করে না পারলে তখন তার মধ্যে আসে লজ্জাবোধ। বোঝা গেছে সৌভিক? হ্যাঁ স্যার। স্যার তাৎপর্যের ফার্স্টের পয়েন্টটা একটু বলে দিন। কোনটা? ও তাৎপর্য? ওই স্তরেরই তাৎপর্য। তাৎপর্য শিক্ষাগত কোনটা বললে তাৎপর্য। বুঝতে পারলাম না। ফার্স্টের পয়েন্টটা, ফার্স্টেরটা, কখনো শিশুর এটা, অপমানিতটা। আচ্ছা, এই কখনো শিশুর অপারগতা হুম। বিষয়ে শিশুকে অপমান করা উচিত নয়, মানে কি, যে কোনো কাজ যখন সে পারলো না, এই যে কাপটা ধুতে গিয়ে কাপটাকে ভেঙে ফেললো, মানে কাপ ধুতে পারলো না ঠিকঠাক, এই জন্য তাকে অপমান করা উচিত নয়। যদি অপমান করো তাহলে তার মধ্যে লজ্জাবোধ তৈরি হবে, সেম তৈরি হবে তার মধ্যে। ঠিক আছে। শারীরিক বা মানসিক কোনোভাবে সকলের সামনে লজ্জা দেওয়া উচিত নয়, যে সকলের সামনে পরীক্ষায় নম্বর কম এসছে বলে মামা মাসি সবার সামনে তাকে অপমান করা হলো, এই জিনিসগুলো করা উচিত নয়। এইসবের কারণেই তাদের মধ্যে লজ্জা তৈরি হবে। শিশুর মধ্যে যেন নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, সেই দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, মানে উচ্ছৃঙ্খল যেন না হয়। তাকে বসতে বললে যেন সে বসে, মানে একজন, মানে যেন নিয়ম শৃঙ্খলা মানতে শেখে। ঠিক আছে, শিশুর মধ্যে স্বাধীন চেতনা জাগানোর জন্য তাকে বিভিন্ন কাজ করতে দেওয়া উচিত, সমস্ত কাজেই বাধা দেওয়া উচিত নয়। তো সে নিজের ইচ্ছা মতো যে কাজগুলো করতে চায়, যে কাজগুলো করলে তার কোনো খারাপ দিকে ক্ষতি হবে না, সেই কাজগুলো করতে দেওয়া উচিত। ঠিক আছে, তার প্রশংসা করা উচিত, ভালো খারাপ যাই হোক, সে যদি একটা এরকম বাজে ছবি আঁকে এবং বলে যে বাবা দেখো এটা হচ্ছে তুমি, তাহলেও তার প্রশংসা করা উচিত। ঠিক আছে, এটা যে এরকম কি আমি দেখতে, এই বলে রেগে না গিয়ে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে, যে কোনো কাজে তার প্রশংসা করা উচিত। আবার স্যার বোঝানো উচিত যে এই কাজটা তুমি করবে না, ওই কাজটা তুমি করবে না। হ্যাঁ, ওটাও অবশ্যই, যে খারাপ জিনিস ভালো জিনিস সেটাও কিন্তু বোঝানো দরকার। মানে যে কোনো জিনিস যেটার মাধ্যমে শিশুর মধ্যে লজ্জা বা ভয়, ঘৃণা, হীনমন্যতা, এই জিনিসগুলো যেন তৈরি না হয়, সেটাই এরিকসন এখানে বলেছেন। আচ্ছা, বাকি বলো, কারো কোনো সমস্যা আছে আর? স্যার এখানে তো 8টি পর্যায় বললেন, তাহলে এখানে পর্যায় মোট আলোচনা হলো কটা, 6টা? না, 6টা কেন হবে, 8টাই হয়েছে তো। দেখি দাঁড়াও। প্রারম্ভিক পর্যায়, মধ্যবর্তী পর্যায়, দেখো, এই যে সততা বনাম কৈশোর হতাশা, পর্যায়। তুমি পর্যায় বলছো না স্তর হুম, বলছো, কোনটা বলছো তুমি? পর্যায় বললাম। পর্যায় তো এখানে 8টা। এই যে এইটা হচ্ছে স্তর। ঠিক আছে, প্রারম্ভিক পর্যায়, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্তর। ঠিক আছে, নামটাই পর্যায় রয়েছে। প্রারম্ভিক, মধ্যবর্তী, বয়ঃসন্ধি আর আচ্ছা। পরবর্তী। প্রারম্ভিকের মধ্যে রয়েছে প্রথম তিনটে, এই যে আস্থামনা মনাস্থা রয়েছে। এই যে প্রথম স্তর দেখো, উপরে লাল লাল কালিতে লেখা রয়েছে প্রারম্ভিক পর্যায়। এটার আন্ডারে তিনটে রয়েছে, তিনটে পর্যায় রয়েছে। আস্থাবনা হুম হুম মনাস্থা হুম। রয়েছে, এই যে এখানে স্বাধীনতা বনাম লজ্জা স্বাধীনতা রয়েছে, পূর্ববর্তী। আর উদ্যোগ বনাম অপরাধ বোধ রয়েছে। তারপরে এই যে দেখো, পূর্ববর্তী। আবার হুম। লাল কালিতে লেখা রয়েছে মধ্যবর্তী পর্যায়। ঠিক আছে, এর আন্ডার রয়েছে এইগুলো নীল কালিতে যেগুলো লেখা রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে কৈশোর পর্যায়, আর তারপরে রয়েছে পরবর্তী পর্যায়, মানে লাল কালিগুলো পর্যায়, পিডিএফটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে। হুম। ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক। রেকর্ড আপলোড করে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি। এরিকসন আর ফ্রয়েড আমাদের মোটামুটি কমপ্লিট। স্যার বাংলা ইংলিশের তো রেকর্ডিং গুলো দেন, বাংলা, দেওয়াই তো নেই। বাংলা ইংলিশের ইংলিশে, কেন, রেকর্ডিং তো না থাকার কথা। ইংলিশে তো 4টে না 5টে দেখলাম রেকর্ডিং। ইংলিশে 5 টাকা কি প্রাইভেট হয়ে গেছে? আমি তোমাদের দেখে নিচ্ছি ওটা, আর নাহলে আগের ক্লাসে প্লে লিস্টটাও একসাথে অ্যাড করে দিচ্ছি, দাঁড়াও।
আসলে ম্যাম আমাকে সব রেকর্ডিংগুলো দেননি তখন মনে হয়। বেশ, আমি তোমাদের ওই দুটো প্লে লিস্টকে একসাথে করে দিয়ে দিচ্ছি ওটা। আর কটা প্রাইভেট যদি হয়ে থাকে আমি পাবলিশ করছি ওটাকে। বাংলা তো দেখো থাকবে, সবই থাকবে বাংলার, ইংরেজিটা না থাকতে পারে দু একটা। ঠিক আছে, বেশ, চলো আজকে শেষ করলাম ক্লাসটা এখানে। ওকে, গুড নাইট সবাইকে। ওকে।